দেখুন ম্যাম, স্যার আমাদের আপনাকে সাজাতে বলেছে। এটা আমাদের দায়িত্ব। আপনি না করবেন না, তাহলে স্যার আমাদের উপর রাগ করবেন। আপনাদের স্যারকে আমি ভয় পাই নাকি? হুম হুম, যে আপনারা বলবেন আর আমি ঢ্যাং ঢ্যাং করে রেডি হব? তাহলে আমরা স্যারকেই ডাকি। না না মানে, তাকে কি আমি ডাকতে বলেছি? আপনি তো রেডি হতে চাচ্ছেন না। আপনি রেডি না হলে আমাদের তো স্যারকে ডাকতেই হবে। দেখুন, আপনারাও মেয়ে, আমিও তো মেয়ে। আপনারা কেন বুঝতে চাইছেন না? উনি আমাকে জোর করে বিয়ে করতে চাইছেন। উনি আমাকে ভালোবাসে না। যেখানে ভালোবাসা নেই সেখানে কখনো বিয়ের মানে হয় না তো। বুঝুন এটা আপনারা। পারলে আমাকে পালানোর সুযোগ করে দিন এখান থেকে। ম্যাম, আপনি সব কী বলছেন? স্যার একবার যদি শুনতে পান আপনি আমাদের কাছে পালানোর জন্য সাহায্য চাইছেন, তাহলে স্যার আমাদের নির্ঘাত গর্দান নেবে। আর আপনি কি বলেন স্যার আপনাকে ভালোবাসে না? এটা আপনার ভুল ধারণা ম্যাম। স্যার আপনাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। এটা আমরা তো তার কথা দ্বারাই বুঝেছি। নাহলে সামান্য সাজাতে বলে আমাদের এমনভাবে বলে দিয়েছে যেন আপনি একটু ব্যথা পর্যন্ত না পান। আর সেখানে আপনি বলছেন স্যার আপনাকে ভালোবাসে না। আরে, আপনারা কেন বুঝতে চাইছেন না? উনি এরকম মিষ্টি মিষ্টি কথা বলেন সবার সাথে, তারপর তাদের ট্রাভে ফেলে তার মিশন কমপ্লিট করে। আমরা অত কিছু জানি না। আপনাকে সাজাতে বলেছে, আপনি সাজবেন, এটাই শেষ কথা। না, আমি সাজবো না। দেখি আপনারা আমাকে কি করে সাজান। স্যার আপনি একটু ভেতরে আসুন। কি হয়েছে? কোনো সমস্যা? ও কি সাজতে চাইছে না? তাহলে সাজানোর প্রয়োজন নেই। আপনারা কষ্ট করে এসেছেন, এর পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা এখন আসুন, ওকে সাজাতে হবে না। ওকে স্যার। পার্লারে সেসব সাজানো মেয়েরা এসেছিল, সবাই চলে গেছে। আমি বেশি কথা বলতে চাই না। তুমি এখন এই মুহূর্তে আমাকে বিয়ে করবে। সেটা তুমি সাজুগুজু করে হোক আর না করেই হোক, বিয়েটা তোমাকে এখনই করতে হবে। আমি আপনাকে কতবার বলবো আমি আপনাকে বিয়ে করতে চাই না? কেন বারবার জোর করেন শুনি? সব বিষয়ে জোর খাটানো। আচ্ছা, আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আমি ছেলে বলে ভেবো না। আমি একেবারেই সাজাতে পারি না, শাড়ি পরাতে পারি না, এটা ঠিক। তবে আমি দুটোই নিয়ে এসেছি, বেনারসি অ্যান্ড লেহেঙ্গা। বেনারসি তো পরাতে পারবো না, তাই লেহেঙ্গাটা তোমাকে পরাবো, সেটা তো পারবোই। আপনি লেহেঙ্গা আনুন আর ফেনারসি যাই আনুন না কেন, আমি কিছুই পরবো না। তোমার পরতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখুন, আমি কিন্তু কিছুই পরবো না। তোমাকে তো পরতে বলিনি, আমি পরিয়ে দিব বলেছি। কাছে এসো। তীব্রকে নিজের অনেকটা কাছে আসতে দেখে বুঝতে পেরে গেছে এখন ওকে এইসব পরিয়েই ছাড়বে। তাইও নিজেই বলল, আচ্ছা বুঝতে পেরেছি, এগুলো আমাকে পরতেই হবে। পরতে যখন হবে তাহলে আমি পরে নিচ্ছি, আপনাকে পরাতে হবে না। এই তো রাস্তায় এসেছো, তো বেনারসি পরতে পারো? না, শাড়ি পরতে পারি না, লেহেঙ্গাই পরছি। আচ্ছা, তাহলে লেহেঙ্গাই পরো। তো আমি কি আপনার সামনে বসে পরবো? আপনি বাহিরে যান। যান, যেহেতু বলেছো তাহলে যেতে পারি। যান না বললে কিন্তু যেতাম না। দাদা তো পুরো অবাক হয়ে গেল। সে কখন জান বলল? সে তো সে তো রুম থেকে বেরিয়ে যেতে বলেছে। আপনি যাবেন নাকি এইভাবে দাঁড়িয়ে থাকবেন? যাচ্ছি, তবে 20 মিনিটের মাথায় রেডি হবে। যারা কোনো উপায় না পেয়ে লেহেঙ্গাটা কোনো মতো পরে নিল, তবে সাজার কোনো ইচ্ছাই নেই তার। কিন্তু কত গহনা, কত সাজ গাছ না এনে রেখেছে তার জন্য তীব্র। এইসব যদি সত্যি হতো, সত্যি যদি তীব্র ভালোবাসে দাদাকে, তাহলে কতই না ভালো হতো। এইসব চিন্তা মাথায় ঘুরছে। তোমার হলো, ভিতরে আসবো? না, আর একটু। দুজনের দুটো বাক্য কয়েকবার প্রসারিত করলো। তীব্র আর ধৈর্য ধরতে পারলো না। তার প্রেয়সীকে বউর সাথে দেখার জন্য মনটা উতলা হয়ে উঠছে। তাই এবার না বলেই ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে যা দেখলো তাতে তীব্রের মাথা পুরো গরম হয়ে গেল। তোমাকে কখন থেকে জিজ্ঞেস করছি রেডি হয়েছো কিনা, আর তুমি এভাবে বসে থেকে বলছো আর একটু আর একটু। আর কোনো অলংকার তো তুমি পরো নাই। যাকে বিয়ে করার ইচ্ছে নেই তার জন্য সে যে কি করব শুনি। হুম হুম।
সামান্য এই কথাটুকুতেই যেন তীব্রকে রাগানোর জন্য যথেষ্ট ছিল। এতক্ষণ ধরে শুধু অপেক্ষায় করেছিল তার প্রিয়সীকে মারানোর, কিন্তু সে ব্যর্থ। তার রাগী রূপটাই সে প্রাপ্য, ভালো রূপের নয়। তীব্র তেড়ে গিয়ে জাদা দু বাহু শক্ত করে ধরে বলল, তুই চাইলেও আমাকে বিয়ে করবি, আর তুই না চাইলেও আমাকে বিয়ে করবি। আর সাজবিও শুধু আমার জন্যই, অন্য কারোর জন্য নয়। তুই শুধুই আমার। তোর মনে আমাকে নিয়ে শুধু ভুল ধারণাই, ভালো কোনো ধারণা তোর মনে ঢোকাতে পারিস না আমার বিষয়ে। তোকে সাজতে হবে না, তুই এসবের যোগ্য না। এখানে তোর জন্য যে অলংকারগুলো আমি রেখেছি সব কিছু ডায়মন্ডের, তোকে এসব পরতে হবে না। এভাবে বিয়ে করবি চল। চিৎকার করে কথাগুলো বলে জাদার হাত ধরে রুম থেকে বেরি করে টানতে টানতে নিচে নিয়ে এসেছে। দাদা তীব্রর এত রাগ কখনো দেখেনি। যেভাবে কথা বলছে ওর মনে হচ্ছিল ওকে গিলে খাবে, তাই ও ভয়ে ভয়ে আর কোনো কথাই বলল না। তীব্র যা বলছে তাতে হ্যাঁ, তবে হেতে হ্যাঁ মিলাচ্ছে, নাতে না মিলাচ্ছে। তীব্র দাদাকে সোফায় বসিয়ে দিয়ে কাজীকে বিয়ে পড়ানোর জন্য বলল। কাজী তীব্রর আদেশ পেয়ে ওদের বিয়ে পড়ানো শুরু করছে। কি সব দোয়া কালাম পড়ে চাতাকে বলল, আলহামদুলিল্লাহ, বলো মা কবুল। কবুল বলো, না হলে তো বিয়ে সম্পূর্ণ হবে না। তুমি কবুল বলবে নাকি অন্য ব্যবস্থা করতে হবে? আলহামদুলিল্লাহ, বউ কবুল বলে দিয়েছে, আপনি বলুন। আলহামদুলিল্লাহ, কবুল। তীব্র যে কবুল বলতে বলা হলো অমনি তীব্র ফটফট করে বলল, আলহামদুলিল্লাহ, তীব্রের ধমক কবুল শুনে জাদা কবুল ফটফট কবুল। করে কবর বলে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। এখন থেকে ওনার দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর। হ্যাঁ, বউ যখন আমার, দায়িত্ব তো আমারই হবে। তীব্র জাদাকে তার পাওনা দিয়ে তাকে এগিয়ে দিয়ে এসেছে। তাজা রজনীগন্ধা ও গোলাপ ফুল দিয়ে পুরো রুমটা ফুলসজ্জায় সজ্জিত করেছে। তবে কাঙ্ক্ষিত দুই নর নারী এখনো উপস্থিত নেই সেখানে। থাকবে কি করে, তাদের তো এখানে এখন পর্যন্ত আনাই হয়নি। তীব্র কাজীকে এগিয়ে দিয়ে এসে জাদার পাশে বসলো। যে জাদার হাতটা ধরতে যাবে অমনি জাদা ভাঁজ খায় গলায় বলল, একদম আমাকে স্পর্শ করবেন না। বিয়ে করেছেন বলে যে স্বামীর অধিকার ফলাবেন, আপনার কামনা মিটাবেন, এটা আমি হতেই দিব না। তীব্র জাদার এমন চিন্তা ভাবনা দেখে কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। মেয়েটা তাকে কতটা খারাপ ভাবছে। তাই এবার কণ্ঠের রাগে ভাবটা না রেখে কমল কণ্ঠেই বলল, আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, জোর করে। তবে স্বামীর অধিকার কখনোই জোর করে তোমার উপরে ফলাবো না। নির্দ্বিধায় থাকতে পারো। তবে তোমার চিন্তা ভাবনা এতটাই নিচে আমি ভাবতে পারিনি। চুপ হয়ে রয়েছে, নিজের কথা দ্বারাই নিজেই লজ্জায় পেয়েছে। কিছুক্ষণ পর তীব্র জাদাকে ফুলসজ্জা সজ্জিত রুমটাই নিয়ে এসেছে। জাদার রুমটা তো দেখে পুরো ওই খেপে গেছে। আপনি আমাকে নিচে কি বলেছিলেন? জোর করে স্বামীর অধিকার ফলাবেন না। এখন ঠিকই আপনার আসল রূপ বের হয়ে গেল, তাই না? তীব্র বারবার নিজেকে সংযত করার চেষ্টা করছে, কিন্তু জাদার নিম্ন চিন্তা ভাবনা ও কথায় তীব্র রাগ দমিয়ে রাখতে পারছে না। তাই তীব্র জাদাকে দেয়ালের সাথে চেপে ধরেই বলল, তোর কি? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তীব্র বারবার নিজেকে সংযত করার চেষ্টা করছে, কিন্তু জাদা নিম্ন ভাবনা ও চিন্তার কথায় রাগ দমিয়ে রাখতে পারছে না। তাই তীব্র জাদাকে দেয়ালের সাথে চেপে ধরেই বলল, তোর কি মনে হয় এই তীব্র কথা দিয়ে কথা রাখতে পারে না? এই তীব্র যখন বলেছে তোর অনুমতি ছাড়া সে তোকে ছোবে না, তখন সে তোকে ছোবে না। তবে তুই এমন কোনো কাজ করিস না যাতে তোকে ছুতে আমি বাধ্য হই। তাই তোর এই রূপ চিন্তা ভাবনাভাবে বদ্ধ কর। তাহলে এভাবে সাজানো রুমে আপনি আমাকে কেন নিয়ে এসেছেন? তোকে আমি সকালে বলেছিলাম আমরা একই রুমে থাকবো, তুই ভুলে গেছিস? তাই আবারও বলছি, তুই আমার রুমে আমার কাছে শুবি। আর ফুলসজ্জা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, সেটা তুই এমনি আমার কাছে ধরা দিবি। আর যদি বাড়াবাড়ি করিস তাহলে আমি কি করি শুধু দেখবি। আর এই ফুলসজ্জার জন্য খাট সাজাতে আমি আগেই মানা করেছিলাম, কিন্তু আফিম শোনেনি। আমি বিয়ে করেছি, ফুলসজ্জা করব না এটা হয় না। তাই সাজিয়েছে। ফুলসজ্জা করি আর না করি তুই আমার কাছেই থাকবি, মনে থাকবে?
আগের মতো এইভাবে চিৎকার দিয়ে কথাগুলো বলছে। দাদা তীব্রকে এরকম হুমকি দিয়ে কথা বলতে দেখেনি। প্রত্যেকবারই রাগীভাবে কথা বললেও আসতে বলতো, কিন্তু এবার চিৎকার মেরে কথাগুলো বলাতে যাতে কিছুটা নিজেকে গুটিয়ে নিয়ে বলল। হুম, মনে থাকবে। তীব্র দাদাকে তোলাতে দেখে কিছুটা নরম কণ্ঠে বলল। চেঞ্জ করে আসো। কাবার্ডে তোমার যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু আছে। আর যদি কোনো জিনিসের প্রয়োজন হয় নির্দ্বিধায় বলবে আমাকে। দাদা চুপচাপ নিচের দিকে তাকিয়ে রয়েছে, কিছুই বলছে না দেখে তীব্র ভোরু কুঁচকে আবারও বলল। কি হয়েছে? দাঁড়িয়ে রয়েছো কেন? যাচ্ছ না কেন? কি হয়েছে? দাদা এবার কিছুটা সাহস নিয়ে বলল। আপনি তো আপনার দুই বাহু দিয়ে আমাকে আবদ্ধ করে রেখেছেন, তাহলে আমি চেঞ্জ করতে যাব কিভাবে? তীব্র দাদা থেকে সরে দাঁড়ালো। দাদা তীব্রকে সরতে দেখে এক দৌড়ে আলমারির কাছে গেল। আলমারি খুলে দাদা পুরো থমথমে হয়ে গেল। এত এত শাড়ি, এত এত গর্জিয়াস জামা কাপড় দেখে মাথা ভিমড়ি দিল। কারণ দাদা গর্জিয়াস জামা কাপড় কখনোই পছন্দ করে না, নর্মাল ড্রেস পরতেই পছন্দ করে। যদি বড় কোনো অনুষ্ঠান হয় তাহলে বাধ্য হয়ে গর্জিয়াস জামা কাপড় পরে, তাছাড়া সেই নর্মাল ড্রেস পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তীব্র দাদাকে আলমারির সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফরুকুসকে আবারও বলল। কি হয়েছে? ওভারে দাঁড়িয়ে রয়েছো কেন? দাদা আলমারি থেকে একটা ঢিলে ঢোলা প্লাজো নিয়ে তীব্রর দিকে তাকিয়ে বলল। আমি এত গর্জিয়াস ড্রেস পরে থাকতেই পারি না, ঘুমন্ত দূরের কথা। আচ্ছা, তাহলে তুমি আমার একটা টি শার্ট পরো আজকে। আমি তো জানি না তুমি কি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তাই আমার যা ভালো লেগেছিল তোমার জন্য নিয়ে এসেছিলাম। কালকে শপিং মলে তোমাকে নিয়ে যাব। তুমি যা পরতে স্বচ্ছন্দ বোধ করো তাই নিয়ে নিও। দাদাও আর কথা বাড়ল না, তীব্র কথা মেনে নিল। আর না হলে সারা রাত তার ঘুমাতে পারবে না। ওর ভেবে ভারী পোশাক পরে দাঁড়িয়ে থাকতে হবে। দাদা তীব্রের একটা টি শার্ট হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওন, আমার মেয়েটা ঠিক আছে তো? কিছু হয়নি তো? আমার মেয়েটার কোনো ক্ষতি হয়নি তো? আমার মেয়েটাকে আমার কাছে এনে দে বাবা। অজরে কান্না করছে আর বারবার শাওনের দু হাত ধরে দাদাকে এনে দিতে বলছে ফারিনা। শাওন কিছু বলতে যাবে, এর আগে ইয়ানা গিয়ে ফারিনার মাথা বুকের সাথে চেপে ধরে বলল। আন্টি, আপনি ভাবে কান্না করবেন না প্লিজ, আপনার শরীর খারাপ করবে। এত কান্না করবেন না, যাদার কিচ্ছু হবে না, ও তীব্রর কাছেই ভালো থাকবে। আপনি শুধু শুধু চিন্তা করে কান্না করছেন। তুমি কি করে জানলে যে তীব্র ওকে ভালো রাখবে? তুমি জানো তীব্রর বিষয়ে কিছু? এতটা শিওর হয়ে কিভাবে বলছো? না না, মানে আমি সেরকম ভাবে বলতে চাইনি। আমি তো মা, কান্না করো না। এভাবে কান্না করলে তুমি অসুস্থ হয়ে যাবে তো। দাদাকে খুঁজে পাবো, চিন্তা করো না। আমার মেয়েটাকে কোথায় নিয়ে গেল? ইয়ানা, তুমি এখন বাসায় চলে যাও, অনেক রাত হয়েছে। তোমার বাবা মা টেনশন করবে। আমি চাই না আমাদের জন্য কোনো ক্ষতি হোক তোমার। আচ্ছা। ইয়ানার কথা বাড়েনি, কারণ তীব্রের ব্যাপারে যেরকম বলেছে কখন কি জিজ্ঞাসা করে বসে তাই। যাদা ওয়াশরুমে থেকে প্লাজো আর টি শার্টটা পরে বের হয়েছে। তীব্র ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে সেদিকে তাকালো। ফর্সা শরীরে ঢিলে ঢালা নীল কালারের টি শার্ট বেশ মানিয়েছে মেয়েটাকে। সাথে চুলগুলো খুলে দিল, অমনি পিঠ ছড়িয়ে হাঁটু পর্যন্ত নেমে আসলো। তবে যাদের চুলগুলো স্ট্রেট করা না, তবে চুলগুলো বেশ ঘন। তীব্র দেখতে দেখতে এক পর্যায়ে খেয়াল করলো যাদার শরীরে উল্টা নেই। তাই দেখে তীব্র এক ঢোক গিলে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জাদার দিকে। জাদা তীব্রকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে নিজের দিকে একবার এক পলক করে নিল। পরক করে দেখে সব ঠিকই আছে তো। দুবার নিজের দিকে তাকিয়ে খেয়ালে এলো ওড়না নেই। সাথে সাথে টাওয়াল পেঁচিয়ে নিল আর বিড়বিড় করে বলল। লুচ্চা কোথাকার। কিন্তু বিড়বিড় করে কথাগুলো তীব্র ঠিকই শুনতে পেল। যদি লুচ্চেই না হই ভবিষ্যতে আর বাবা ডাক শোনা হবে না। কিছু না, তবে তোমার চুলগুলো এত সুন্দর জানতাম না। যাক বউ, তোমার সব দিক দিয়েই পারদর্শী। চুল আমার একদমই পছন্দ না, কাটতে পারলেই বাঁচি। তবে ভাইয়ারা আমার চুল খুব পছন্দ, তাই কখনো কাটতেই দেয়নি, নিজেই যত্ন করে দিয়েছে। সামান্য শ্যাম্পুও করতে পারি না আমি, শ্যাম্পুটাও ভাই আমাকে করে দিত। হ্যাঁ, আমি জানি শাওন তোমাকে অনেক ভালোবাসে। তবে তুমি চাইলে এখান থেকে শ্যাম্পু আমিও করে দিতে পারি কিন্তু।
জাদা কিছু বলল না, কারণ তীব্রের সাথে কথা বাড়াতে চায় না। তীব্রের হাত ইশারা করে জাদাকে ওর কাছে ডাকলো। জাদা গুটি গুটি পায়ে তীব্রের কাছে গিয়ে দাঁড়ালো। তীব্র জাদার হাত ধরে ওর কাছে বসালো। জাদাকে কাছে বসিয়ে বালিশের পাশ থেকে একটা চিকন লম্বা বক্স বের করলো। বক্সটা খুলে ভিতরে একটা চেন বের করে জাদাকে পরিয়ে দিল। জাদা তীব্র ছোঁয়া পেয়ে কেঁপে উঠল। প্রথম বিয়ের রাত, সামান্য উপহার দিলাম, সব সময় পড়ে থাকবে, কখনো যেন খুলতে না দেখি। জাদা নিজের গলায় হাত দিয়ে চেনটা ধরে চেনটার দিকে এক পলক তাকালো। বেশ মোটা চেনটা, তবে নিচে একটা লকেট, তবে সেটা মিনি সাইজে। জাদা তীব্রর দিকে তাকিয়ে বলল। এটা কি জন্য? তীব্র জাদার কথা কোনো উত্তর না দিয়ে জাদাকে এক টান দিয়ে নিজের সাথে আবদ্ধ করে নিল আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নাড়াচাড়া করো না, ঘুম পেয়েছে, আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও। জাদা অস্বস্তি বোধ করছে, এভাবে কখনো ওকে কেউ ধরে ঘুমায়নি, কারণ ও তো কাউকে ধরতেই দেয়নি। কিন্তু তীব্র ছাড়তে বললে যে ছাড়বে না, এটা জাদা ভালোভাবে বুঝতে পেরেছে। তাই জাদা কিছু না বলে চুপচাপ শুয়ে রয়েছে। কিছুক্ষণের ভিতরে জাদা ঘুমের রেচে তলিয়ে গেছে। সকালে পাখির কিচিরমিচির আওয়াজ ও মিষ্টি রোদের আলো জাদার চোখে মুখে এসে পড়ল। জাদা পিট পিট করে চোখ খুলে দেখে সকাল হয়ে গেছে। চারিদিকে ভালো করে তাকিয়ে দেখে শুধু সকাল না, বেলা হয়ে গেছে। কিন্তু একটা কারণে মন খারাপ হয়ে গেল। জাদার আজকে ফজরের নামাজ আদায় করতে পারেনি। সবে রাক্ষস বেটার জন্য হয়েছে। শয়তান বেটা, তোর বউ পালাবে, মনে রাখিস। মনে মনে বিড়বিড় করছে জাদা। জাদা উঠে ফ্রেশ হওয়ার জন্য উদ্যোগ নিল। জাদা তীব্রর হাত নিজের পেটের উপর থেকে যেই সরাতে যাবে, অমনি তীব্র খপ্পাত করে হাতটা ধরে ফেলল। কি হয়েছে? কিভাবে মরামরি করছো কেন? সকাল হয়ে গিয়েছে, আমি ফ্রেশ হব, আমাকে ছাড়ুন। তীব্র জাদাকে ছেড়ে দিল। জাদা ছাড়া পেয়ে উঠে বসে পড়ল। জাদা খাট থেকে ফ্রেশ হবে বলে নামার জন্য পা দিল। তীব্র পিছন থেকে আবারও জাদার হাতটা ধরে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, ব্রেকফাস্ট করে শপিং মলে যাব তোমাকে নিয়ে। এটা কি তোমার মনে আছে? জি, মনে আছে। তীব্র জাদার হাসি মুখ দেখে ভুরু কুচকালো, তবে কিছু বলল না। ওরা দুজনে নেমে অল্প স্বল্প খেয়ে শপিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জাদার মুখে মিষ্টি মিষ্টি হাসি, তবে প্রকাশ করলো না। তীব্র শপিং মলে না গিয়ে বড় এক পার্লারের সামনে গিয়ে গাড়ি থামালো। জাদা ভুরু কুচকে তীব্রর দিকে তাকালো। এখানে নিয়ে আসার কারণ? গেলেই দেখতে পারবে, চলো। জাদা আর কথা না বাড়িয়ে তীব্রের সাথে গেল। তীব্রকে এইখানে কেউ আশা করেনি। সবাই তীব্রকে দেখার জন্য সবাই উটকুট খুসখুস করছে, দাঁড়িয়ে আছে। পার্লারটা নামি দামি হলেও তীব্রের মতো মানুষ যে এই পার্লারে আসবে কেউ ভাবতেই পারেনি। তীব্র জাদাকে একটা নির্দ্বিধায় কক্ষে নিয়ে গেল। গিয়ে তাকে দেওয়ার জন্য সাথে সাথে দরজায় এক অর্ধবয়স্ক নারী বের হয়ে দরজার সামনে দাঁড়ালো। তীব্র জাদাকে নিয়ে যে ভিতরে ঢুকতে যাবে, তখনই তীব্রর একটা ফোন আসে। তীব্র পকেট থেকে ফোন বের করে দেখে বলল, আপনারা এসে গেছেন, ভিতরে আসুন। এক্সকিউজ মি, আপনি ওকে নিয়ে ভিতরে যান, আমি আসছি। ম্যাম, আপনি ভেতরে আসবেন আমার সাথে। বলে তীব্র ওখান থেকে চলে আসতে ফোন হাতে নিয়ে জাদাকে নিয়ে মহিলা ভিতরে চলে গেল। হ্যাঁ বল। বস, আপনি তাড়াতাড়ি লন্ডনে চলে আসুন। আপনি এইখানে নেই, তার সুযোগে তাড়াতাড়ি কাজটা করতে চাইছে। 3-4 দিনের ভিতর ডুয়াই ডাক সহ শিশু পাচার করবে। এই কথা শুনে তীব্রর মাথা প্রচন্ড গরম হয়ে গেল। পাশে থাকা দেওয়ালটায় ঘুষি মেরে বলল, আমি 2-1 দিনের ভেতরেই চলে আসছি। তোমরা সব ইনফরমেশন আমাকে দিও, টাইম টু টাইম। সব ইনফরমেশন আমার চাই। জি বস। বস, আরেকটা কথা জিজ্ঞাসা করি? তাড়াতাড়ি বল। বস, আপনি যে কারণে বাংলাদেশে গিয়েছেন সেটা কি সফল হয়েছে? এই তীব্র কোনোদিন হারেনি। সেখানে প্রিয় মানুষটির ক্ষেত্রে হেরে যাবে, এটা তো কোনোদিনই হওয়ার না। কণ্ঠ একই রকম করে বলে ফোনটা কেটে দিয়েছে। তীব্র কথা বলে সোজা জাদার কাছে চলে এসেছে। 2 ঘন্টা পর কী সব মেডিসিন দিয়ে কারেন্ট মেশিন দিয়ে কিছুক্ষণ টানার পর জাদার চুলের সব কাজ কমপ্লিট হলো। তীব্র জাদার আঁকা বাঁকা চুলগুলো স্ট্রেট করে সোজা বানিয়ে দিয়েছে। এখানে পার্লারের সব কাজ কমপ্লিট করে তীব্র জাদাকে নিয়ে শপিং মলে চলে গেছে। শপিং মলে আসার সময় জাদা কয়েকবার জিজ্ঞাসা করেছে, আপনি আমাকে না জিজ্ঞেস করে আমার চুল স্ট্রেট করে দিয়েছেন কেন? শপিংয়ে জাদা যাবতীয় জিনিসপত্র সব নিয়েছে, যেগুলো পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কতগুলো লেডিস টি শার্ট আর 4-5টা গোল ফ্রকের মতো টপ, সুতির কিছু 3 পিস, এরকম প্রয়োজনে আর অনেক কিছু নিল।
ওরা সব কিছু নেওয়া হয়ে গেলে বাসার উদ্দেশ্যে রওনা হবে বলে বের হলো। তীব্র গাড়ি আনতে যাবে বলে বাবাতে আবার যাদের কাছে এসে গাড়ি ইশারা করে গাড়িটা নিয়ে আসতে বলল। গাড়িটা তীব্র ইশারা পেয়ে সাথে সাথে গাড়ি আনতে চলে গেল। এদিকে যাদের সব দিকে চোখ বলিয়ে তীব্রর দিকে তাকালো। আশেপাশে কোনো বডিগার্ড দেখতে না পেয়ে যারা তীব্রকে নিজের যতটুকু শক্তি ছিল সম্পূর্ণ শক্তিতে ধাক্কা দিয়ে দিল দৌড়। তীব্র হঠাৎ অনাকাঙ্ক্ষিত ধাক্কা পেয়ে অনেকটা পিছনে সরে গেল। তাদের যত জোরে দৌড়াতে পারছে শুধু দৌড়াতেই রয়েছে। থামাথামি নামও নেই, ও থামলে ওকে ধরে ফেলবে। তা যত দূর দৌড়াতে পারছে দৌড়াতেই আছে। যাদা এরকম কিছু করবে তীব্র আগে থেকে আজ করতে পেরেছিল, তাই আর যাদার পিছু দৌড়ালো না। এর ভিতর তীব্র আবারও একটা কল আসলো। তীব্র নাম্বারটা দেখে বাঁকা হেসে রিসিভ করলো। হ্যাঁ বল। যাদা এরকম কিছু করবে তীব্র আগে থেকেই আজ করতে পেরেছিল, তাই আর যাদার পিছু দৌড়ালো না। এর ভিতরে তীব্র একটা কল আসলো। তীব্র নাম্বারটা দেখে বাঁকা হেসে রিসিভ করলো। বল। কোথায় তুই? তোকে কখন বলেছি তুই তাড়াতাড়ি চলে আয়, আর তুই এখন আসছিস না? কাজে এসে বসে রয়েছে, শুধু তোর জন্য শুরু করছি না। ও, আপনাদের তো একটা কথা বলাই হয়নি। আফিম আর দিবার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। যেহেতু আফিমের নিজের ব্যবসা আছে, তাই দিবার পরিবার আর অমত করেনি। তাছাড়া তারাও আফিমকে চেনে, তাই অল্পতেই রাজি হয়ে গেছে। দেখে আফিম বিয়েটা এখনই করতে চায় বলে তারাও রাজি হয়ে গেছে। আমি এই মুহূর্তে আসতে পারবো না, তুই বিয়েটা করে নে। যদি সময় থাকে হাতে চলে আসবো। আসবি না মানে? সময় থাকলে আসবি এর মানে কি তীব্র? যাদা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? ওনার তোর সাথে ছিল, পালালো কিভাবে? তীব্র আফিমকে বলল কিভাবে পালিয়েছে। সব শুনে আফিম বলল, ও পালিয়ে গেছে শুনেও তুই এত শান্ত কিভাবে? তীব্র আফিমের কথা শুনে বাঁকা হেসেই বলল, তীব্রের থেকে পালিয়ে যাওয়া এত সোজা না। সে যে পালাবে এটা আমি আগেই আজ করতে পেরেছিলাম, তাই আগে থেকেই ব্যবস্থা করে রেখেছি। ওকে পেয়ে যাব, তুই চিন্তা করিস না। তুই বিয়েটা করে নে, ওকে পেয়ে গেলে আমি চলে আসব। ভাই কিছু বুদ্ধি আমাকেও ধার দিস। তীব্র ভালোই বুঝতে পেরেছে এখন আফিম ওর সাথে মজা নেবে, তাই আর কিছু বলতে না দিয়ে টুস করে ফোনটা কেটে দিয়েছে। যারা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, থামার নামই নেই। এক পর্যায়ে হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পিছন দিকে ভালো করে দেখলো তীব্র বডিগার্ডরা আছে কিনা। দেখে কোনো বডিগার্ডদের খেয়ালই নেই। দেখতে না পেরে স্বস্তির একটা নিঃশ্বাস নিল। আশেপাশে তাকিয়ে দেখলো সাহায্য করার মতো কাউকে পায় কিনা। ওকে এভাবে আশেপাশে খুঁজতে দেখে একটা লোক ওর কাছে এসে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? যারা কারো কণ্ঠ শুনে পিছনে তাকিয়ে দেখে একটা লোক ওর দিকে তাকিয়ে কথাগুলো বলছে। না ভাইয়া, কাউকে খুঁজছি না। আপনি এইভাবে হাঁপাচ্ছেন কেন? আর এত টেন্স দেখাচ্ছে কেন আপনাকে? ভাই, আমি পালিয়ে এসেছি, আমাকে একটু সাহায্য করতে পারবেন? জি অবশ্যই। আপনি কোথায় যেতে চান বলুন? ঢাকা উত্তরা বাস স্ট্যান্ড, নামিয়ে দিতে পারবেন আমাকে? হ্যাঁ অবশ্যই পারবো, আপনি আমার গাড়িতে উঠে বসুন। যারা লোকটা গাড়িতে উঠে বসলো নির্দ্বিধায়। আপনি এত দূর দৌড়ে এসেছেন, অনেকটা হাঁপিয়ে গেছেন। এই পানিটুক খান, আপনার স্বস্তি ফিল হবে। যাদাও খুব পানি পিয়াসা পেয়েছিল, তাই আর কিছু না ভেবে পানিটা নিয়ে সম্পূর্ণ শেষ করলো। লোকটা যাদাকে পানিটা খেতে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলল, আমার কাজটা কমপ্লিট। কাজ কমপ্লিট মানে? কিছু না, আপনি বসুন, আমার একটা কল আছে, ইমার্জেন্সি কথা বলে আসছি। দাদা আশ্চর্য নয়নে লোকটার দিকে তাকিয়ে রয়েছে। প্রথমে লোকটাকে যেমন লাগছিল এখন কেমন জানি লাগছে যাদার কাছে। হ্যালো বস, কাজ কমপ্লিট। ম্যামকে ঘুমের ওষুধটা খাওয়াই দিয়েছি। গুড, সাবধানে নিয়ে এসো ওকে। জি বস। দাদার কাছে লোকটাকে সুবিধার মনে হয়নি, তাই লোকটার পিছু পিছু এসে লোকটার কথা বলাগুলো সবই শুনছে। গাড়ির দিকে আসবে বলে পিছনে ঘুরে দেখে দাদা ওর সামনে দাঁড়িয়ে। আপনি এখানে? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, আপনি ওই তীব্রের লোক, কিন্তু আমি তো আপনাদের সাথে যাব না, আমি আবারও পালাচ্ছি বলে যেই দৌড়াতে দিব অমনি দাদা মাথায় হাত দিয়ে বসে পড়ে। দাদাকে বসে পড়তে দেখে লোকটা দাদাকে আস্তে করে গাড়িতে বসিয়ে দিয়েছে। দাদা গাড়িতে বসানোর সাথে সাথে আস্তে করে নেতিয়ে ঘুমিয়ে গেছে। শাওন আন্টি ঠিক আছে, আমি কি তোমাদের বাসায় আসবো? আম্মু ঠিক আছে, তবে এখনো কান্নাকাটি করছে অনেক, সামলাতে কষ্ট হচ্ছে। বাবা তো পুরো ভেঙে পড়েছেন। ইয়ানা ঠিকই বুঝতে পারছে সায়নও কান্না করছে। শাওন তুমি প্লিজ ভেঙে পড়ো না,
পরিস্থিতির সাথে সব কিছু মোকাবেলা করার চেষ্টা করো, সত্যিটা জানার চেষ্টা করো। মিথ্যেকে অবলম্বন করে ভুল বোঝাবুঝিতে বাড়িয়ে তোলো না। মানে? কিছু না, তুমি থাকো, আমি আসছি তোমাদের বাসায়। সায়নও আর কিছু বলল না, কারণ ইয়ানা মেয়েটা ওর জন্য অনেক ভাবে। তবে সায়ন ইয়ানাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে, এটাও ঠিক। কিছুক্ষণ পর ইয়ানা এসে উপস্থিত হয়েছে সায়নের বাড়ি। ইয়ানা এসে দেখে সায়নের মা অনেকটা ভেঙে পড়েছে। সায়নের অবস্থা প্রায় বেহাল। সায়নের চোখ মুখ ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক কান্নাকাটি করেছে। শাওন, তুমি কি সকালে কিছু খেয়েছো? আন্টিকে কিছু খাইছো, নাকি শুধু কান্নাই করে যাচ্ছ? আর খাবার? ইয়ানা আর কিছু না বলে রান্নাঘরের দিকে দৌড়ে গেল। গিয়ে কিছুক্ষণ পর সামান্য কিছু খাবার বানিয়ে শাওনকে খেতে বলল, কিন্তু ওরা কিছুই খাচ্ছে না দেখে ইয়ানা ওদের জোর করে খাইয়ে দিল। তুমি কষ্ট করে এগুলো কেন করতে গেলে ইয়ানা? তুমি কষ্টে থাকবে এটা আমি মানতে পারবো না শাওন। শায়ন কোনো দিক না তাকিয়ে ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলল, আর পারছি না আমি ইয়ানা, আর পারছি না। ইয়ানা শাওনের কষ্ট সহ্য করতে না পেরে বলল, শাওন, আমি তোমাকে কিছু বলতে চাই। শায়ন ইয়ানাকে ছেড়ে দিল। কি বলবে বলো। এইখানে নয়, আলাদাভাবে। আচ্ছা, ছাদে চলো। না, বাইরে কোথাও চলো, একান্তই আলাদাভাবে বলতে চাই। ঠিক আছে। ওরা দুজন একটা নিরিবিলি জায়গায় এসে দাঁড়ালো। আলহামদুলিল্লাহ, আপনাদের বিয়ে সম্পূর্ণ হয়েছে। কাজী আলহামদুলিল্লাহ বলার পর পিছন থেকে আর একজন বলল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কে বলেছে দেখার জন্য সবাই পিছনে তাকালো। তাকানোর পর কেউ কেউ তো দাঁড়িয়ে গেল ব্যক্তিকে দেখে। আফিম দেখে দৌড়ে এসে বলল, তুই এসেছিস, আমি অনেক খুশি হয়েছি। আমি তো ভেবেছিলাম তুই আসবি না। বাই দ্য ওয়ে, দাদাকে পেয়েছিস? আমি এসেছি তোকে ইমিডিয়েটলি কিছু কথা বলতে। আফিম তীব্রকে সিরিয়াস কথা বলতে দেখেই বলল, তোকে এত সিরিয়াস দেখাচ্ছে, কি হয়েছে বল? তোকে আমার সাথে লন্ডনে নিয়ে যাব। তুই আমার সাথে লন্ডনে থাকবি। ওখানে আমার অনুপস্থিতিতে কালোবাজারির সকল ব্যবসা চালানো হচ্ছে, তাই আমি চাই কালকের ভিতর লন্ডন পৌঁছাতে। সব বুঝেছি, কিন্তু আজকে তো। তীব্র আফিমকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি এখানে তার জন্য এসেছি। তুই বলতে পারতিস, যেহেতু আমি কালকে যেতে চাইছি তাই আমি নিজেই বলতে এসেছি। আফিম তীব্রকে নিয়ে দিবার মা বাবার কাছে গেল। দিবার মা বাবা আফিমের সাথে তীব্রকে দেখে প্রচণ্ড পরিমাণ আশ্চর্য হয়েছে, কারণ এত বড় মাপের মানুষ তাদের বাড়িতে আসবে তারা কল্পনাও করেনি। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, আমি আপনাদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য এখানে এসেছি। যদি আপনার কাইন্ডলি একটু শুনতেন। হ্যাঁ অবশ্যই, আগে তুমি বসো। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমিও মানুষ, আপনারাও মানুষ। যা বলতে এসেছিলাম, আফিম আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। এখন সম্পূর্ণ আপনার মেয়ের দায়িত্ব ওর উপর। আর আমি যা বলতে চাই, আফিম আমার সাথে লন্ডনে যাবে কিছু কাজের জন্য। আর আপনার মেয়ে যেহেতু আফিমের স্ত্রী, সেহেতু ও আপনার মেয়েকে ওর সাথে করে নিয়ে যাবে। এতে কি আপনাদের কোনো সমস্যা আছে? না না, আমাদের কোনো সমস্যা নেই। আমরা তো আফিমকে চিনি, আর তোমরাও খুব নামডাক, আর তোমারও খুব নামডাক। তোমরা আমার মেয়ের খেয়াল রাখবে জানি, তাই আমাদের কোনো সমস্যা নেই। কবে যাবে তোমরা? ধন্যবাদ আঙ্কেল আন্টি, আপনাদের থেকে এটাই আশা করেছিলাম। আমরা কালকে লন্ডনে চলে যাব। কালকে চলে যাবে? আরে তুমি চলে গেছো, কিছু খাবে না? এভাবে খালি মুখে চলে যাবে? হ্যাঁ, কালকে যেতে হবে। আর এসেছে যখন অবশ্যই কিছু খেয়েই যাব। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে ইয়ানা শাওনের বুঝে হয়ে বলল, আচ্ছা শাওন, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? মানে হঠাৎ তুমি এরকম কথা কেন বলছো? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। জানো ইয়ানা, ভালোবাসার কখনো মাপকাঠি হয় না। যদি থাকতো তাহলে তোমাকে দেখাতাম আমি তোমাকে কতটা পরিমাণ ভালোবাসি। খুব যতটা আমি আমার বনুকে ভালোবাসি, ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, তোমাকে যদি ভুল বুঝে আমার ফ্যামিলি তোমার থেকে আমাকে আলাদা করে দেয়, তখন তুমি কি করবে? হঠাৎ তুমি এসব কথা কেন বলছো? কি হয়েছে তোমার? আজ আমি যেগুলো বলবো তুমি সেগুলোর উত্তর দিবে শাওন। পাল্টা প্রশ্ন করো না দয়া করে। আমি যা জিজ্ঞেস করছি সেগুলোর উত্তর দাও শাওন। আমার ভুল না থাকলে তোমার ফ্যামিলি কেন আমাকে ভুল বুঝতে যাবে?
আর যদি ভুল বুঝতেও যায় তাহলে আমি ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে আমার কোনো ভুল নেই। আর যদি তুমি ভুলগুলো ধরিয়ে দিতে গেলে তোমাকে আরও ভুল বোঝে, তোমার থেকে আরও দূরে সরিয়ে নেয়, তাহলে তুমি কি করতে? তুলে এনে বিয়ে করে নিতাম, ব্যাস তুমি আমার হয়ে গেলে। একবার বিয়ে হয়ে গেলে তোমার পরিবার আর কিছু করতে পারবে না। ইয়ানার দু চোখ পানি টল টল করছে, এক্ষুনি টুপ করে পড়বে ভাব। ঠিক এভাবেই তোমাদের বোঝাতে চেয়েছিল তীব্র ভাইয়া, কিন্তু তোমরা কি করলে? তীব্র ভাইয়াকে ভুল বুঝেই গেলে। আর যেমন তেমন ভুল না, ডিরেক্টলি চাঁদাকে মারতে চায়, সেই ভুলটাই বুঝেতেছো তোমরা। কিন্তু একটা জিনিস কি জানো, আমরা যাকে খারাপ ভাবি কখনো তারা ভালো হতে পারে, আবার আমরা যখন যাকে ভালো ভাবি তারা খারাপ হতে পারে। কিন্তু আমার তীব্র ভাইয়া খারাপ নয় শাওন, সে চাঁদাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। তুমি বললে না ভালোবাসার মাপকাঠি হয় না, ঠিক তেমনই তীব্র ভাইয়ার বেলায়ও এমন। চাঁদাকে সে কতটা ভালোবাসে তার মাপকাঠি হবে না। তীব্র ভাইয়া? তুমি তীব্র ভাইয়ের নামে এত কিছু বলছো, তুমি তার সম্পর্কে কিছু জানো? হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছুই জানি, সব। আর তোমাকে আমি আজ সবই বলবো, যেগুলো তোমরা ভুল বুঝে আছো। 4-5 বছর তোমার সাথে সম্পর্ক রেখেও আমি যেগুলো বোঝাতে পারিনি, জানি না এখন পারবো কি না। জানি তুমি আমাকে ভুল বুঝবে, আমার থেকে দূরে সরে যাবে, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি শাও, খুব ভালোবাসি। তবুও আমি তোমাকে বলতে চাই, আমি ইয়ানা মিত্র নই, আমি রুয়াশা আহমেদ ইয়ান। আমার বাবার নাম মেহেদি হাসান নয়, শরীফুল আহমেদ। মায়ের নাম জ্যাসমিন নয়, শারমিন বেগম। আর আমার বাবা মায়ের একমাত্র মেয়ে নই, আমার বড় ভাই আছে, আমার ভাইয়ের নাম আদিত্য আহমেদ। আর তীব্র, আমি তীব্র ভাইয়ার চাচাতো বোন। আমি তোমার থেকে সবই লুকিয়েছি, এই জন্যই তীব্র ভাইয়ার কষ্ট আমি নিজ চোখে দেখেছি। সে তোমার বোনের জন্য দিন দিন নিজেকে গুটিয়ে নিয়েছিল, এবং কি আমাদের ছেড়ে সে লন্ডন চলে গেছে। শুধু তাদের কাছে থাকলে তুমি বা তোমরা তীব্র ভাইয়াকে ভুল বুঝবে বলে। সে ফ্যামিলি ছেড়ে চলে গেছে, সব কিছু ছেড়ে চলে গেছে। ঠিক তখন আমি প্রতিজ্ঞা করি তোমার সাথে সম্পর্ক করে তোমাকেও ছেড়ে আসবো। তখন দেখবে একটা মানুষকে ভালোবাসলেই তাকে না পাওয়া গেলে কতটা কষ্ট হয়। কিন্তু আমি পারিনি শাও। যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, জানি না আমার কি হয়েছিল, তখন ভেবেছিলাম ঠকাবো না, ঠিকই ভালোবাসবো, তবে ভালোবেসে বোঝানোর চেষ্টা করব। তীব্র ভাইয়া তোমার বোনকে প্রচণ্ড পরিমাণের ভালোবাসে। সে মারতে নয় তোমার বোনকে, বরং আজীবন নিজের সাথে ভালোবাসার চাদরই রাখতে চায়। জানি আমার কথাগুলো তোমার বিশ্বাস হবে না, তবে এটাই সত্যি শাওন, তোমার বোনকে তীব্র ভালোবাসে। ইয়ানার চোখ থেকে অঝরে পানি পড়ছে। তুমি তীব্র ভাইয়া চাচাতো বোন? এর জন্যই যখন আমি তোমার বাবা মার সাথে দেখা করতে চাইতাম দেখা করতে না, এই সেই বলে এড়িয়ে যেতে। চেয়েছিলাম তোমাকে সব বলবো, কিন্তু তুমি সেই সুযোগই দাওনি, ভুলই বুঝে গেছো। কিন্তু আজ পারলাম না, সব বলতেই বাধ্য হলাম। জানি তুমি আমাকে ছেড়ে চলে যাবে আর ভালোবাসবে না আমাকে, কিন্তু শাওন আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তবে শেষবারের মতো এটুকুই বলতে চাই, তোমার বোন ভালো আছে। তীব্র ভাইয়া তার শেষ অবধি তোমার বোনকে ভালো রাখবে। কিছু তো বলো শাওন, কিছু বলো। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না শাওন, না পারছি তীব্র ভাইয়ের ভালোবাসাকে দূরে সরাতে। আমি এখন কোন পথে যাব? কিছু বলবে না? তুমি হয়তো এখন আমাকেও ঘৃণা করতে শুরু করেছো। চলে যাচ্ছি আমি, আর কোনোদিনও তোমার সামনে আসবো না। পারলে আমাকে ক্ষমা করে দিও। সায়ন পিছন থেকে ইয়ানের হাতটা ধরেই বলল, আমি কি তোমাকে একবারও বলেছি তোমাকে আমি ঘৃণা করি? না একবারও বলেছি আমি তোমাকে ছেড়ে যেতে দিব? তাহলে তুমি কি আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি ইয়ানা। আর তীব্র ভাইয়াকে আমার খারাপ মনে হয়নি কখনো, কিন্তু তার বাবার জন্য ভয় হতো। কখনো সে তার বাবার কথা শুনে আমার বোনের ক্ষতি করে দেয়, কিন্তু তোমার কথা শুনে এখন আমি পুরোপুরি বিশ্বাস করি তীব্র আমার বোনকে ভালো রাখবে। আমি সার্থক শাওন, আমি সার্থক। আমি পেরেছি তোমার ভুল ধারণাকে ভাঙতে, পেরেছি আমি। কিন্তু আমি বিশ্বাস করলেও বাবা মা এত তাড়াতাড়ি বিশ্বাস করবে না তীব্র ভাইয়াকে। বাবা মাকে বিশ্বাস করাতে তাদের সামনে তীব্র ভাইয়াকে বলতে হবে, আমরা বললে বিশ্বাস করবে না হয়তো। তুমি পাশে থাকো, তুমি
তীব্র ভাইয়া, আদিত্য ভাইয়া সবাই মিলে বোঝালে ঠিকই বুঝবে। জানি না ভবিষ্যতে কি হয়, দেখি এর শেষ কোথায়। জাদা পিট পিট করে চোখ খুলে আস্তে আস্তে চারিদিকে চোখ বুলে দেখে। জাদা পিট পিট করে চোখ খুলে আস্তে আস্তে চারিদিকে চোখ ফোলা নিয়ে দেখে আশ্চর্য হয়ে গেল। এটা আবার কোন জায়গা, এখানেও আসলো কি করে বলে ভাবতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর মনে পড়ে গেল ওর সাথে কি হয়েছিল। মনে পড়ার সাথে সাথেই দর ফরিয়ে উঠে বসলো। যেই বিছনা থেকে নামতে যাবে অমনি চোখ পড়লো সামনের সোফায় পায়ের পর পাথরে তীব্র বসে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। জাদা তীব্রকে ওর দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে শুকনো একটা ঢোক গেল, আর চোখে তীব্রকে একবার দেখে বিছানা থেকে নামার জন্য পা বাড়ানোর সাথে সাথে তীব্র সোফা থেকে উঠে সোজা দাদার পাশে এসে বসে বলল, এখন কেমন লাগছে তোমার শরীর? অনেকটা জার্নি করে এসেছো, এখান থেকে কোথাও যেতে পারবে না, তাই এভাবে অস্থির না হয়ে আর একটু বিশ্রাম নাও, তোমার ভালো লাগবে। দেখুন, আপনি আমাকে বাসায় দিয়ে আসুন, এটাই আপনার জন্য খুব ভালো হবে। এবার পালাতে পারিনি তো কি হয়েছে, পরের বার আমি ঠিকই পালিয়ে যাব। তখন আপনি আমাকে কিভাবে আটকে রাখবেন আমিও দেখব। তোমার কথাগুলো, জেদগুলো বরাবরই আমার ভালো লাগে। তবে তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। ওখানে বসে পালানোর চেষ্টা করেছো ভালো কথা, এখানে বসে পালানোর কথা মাথায়ও এনো না, তাহলে ব্যাপারটা তোমার জন্য মোটেও ভালো হবে না। কারণ যে জিনিসটা আমার সেটা একান্তই আমার, সেটা কিভাবে রাখতে হয় তা আমার ভালোই জানা আছে, বাট তোমার উপর ফলাতে চাই না। তাই তুমি মেনে নাও, এটাই ভালো হবে তোমার জন্য। দেখুন, আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, আমি আপনার সাথে থাকতে চাই না, এটা বুঝুন। আর কোনো জিনিস আপনার কোন জিনিস আপনার, যেটা আপনি রাখেন বা নাই রাখেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি আপনার কিছুই হই না। তাই আপনি আমাকে বাধ্য করতে পারেন না কোনো বিষয়ে। আর পালিয়ে তো আমি যাবই, সেটা যে করেই হোক। তীব্র এতক্ষণ দাঁতের উপর দাঁত চেপে রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। একে তো জাদা পালানোর চেষ্টা করেছিল, তার জন্য খুব রেগে রয়েছে, তার উপর জাদা ওর প্রতি ফুল বুঝে সেসব কথা বলেছে, তাতে তীব্র নিজের রাগকে কন্ট্রোল করতেই পারছে না। তারপরেও কয়েকটা ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে রাগটা কমানোর জন্য। শেষ পর্যন্ত না পেরে জাদাকে হুট করে বিছনার সাথে চেপে ধরে বলল, দেখো, আমি ভালোভাবে বলছি, তুই আমার, সম্পূর্ণই আমার। এটা যত তাড়াতাড়ি বুঝবি তোর জন্যই ভালো হবে। আর একটা কথা, আমি তোকে মারতে চাই না, মারতে হলে সেই 5 বছর আগেই তোকে মারতে পারতাম। শুধু ভালোবাসি বলে তোর জন্য ফ্যামিলি ছেড়েছি, কাছের মানুষদের থেকে দূরে থেকেছি, নিজেকে বদলে নিয়েছি। আর কি চাস? এরপরেও যদি তুই না বুঝিস তো আমি এমন কিছু করব যাতে তুই নিজে থেকে আমার সাথে থাকতে বাধ্য হস। তাই আমাকে দিয়ে এমন কোনো কাজ করাস না যেটা তোর জন্য ভালো হবে না। আমি চাই না এমন কোনো কাজ করতে যাতে তুই বাধ্য হোস আমার সাথে থাকতে। তাই বলছি মেনে নে, ভালো হবে তোর জন্য। ভালোবাসি তোকে, তাই এখনও কিছু করলাম না, তোকে ছেড়ে দিলাম। পরবর্তীতে পালানোর চেষ্টা করবি না, তোকে এখানে থাকতে হবে, তাও আমার সাথেই। বলে দাদা দু বাহু ছেড়ে দিয়ে রেগে হন হন করে রুমের বাইরে চলে গেল। জাদা তীব্র রাগ সম্পর্কে অনেক আগে থেকে অবগত, তবে এটাই বুঝতে পারছে না তীব্র কি সত্যি ওকে ভালোবাসে নাকি সবটাই নাটক করছে। এভাবে বসে থাকলে হবে না, যে করেই হোক ওকে পালাতেই হবে তীব্র থেকে, না হলে তীব্র যে রাগই কখন না সত্যি সত্যি ওকে শুট করে মেরে ফেলে গুম করে দেয়। এনা সেই দিনের পর থেকে আর শাওনদের বাসায় আসেনি। শাওনের সাথে সব কথা ফোনেই বলেছে, তবে দেখা করেছে। ক্রিং ক্রিং ফোনের শব্দ পেয়ে ওয়াশরুম থেকে তাড়াতাড়ি বের হয়ে নাম্বারটা দেখে মুচকি হেসে ফোনটা রিসিভ করলো। আচ্ছা, তোমাকে কতবার বলেছি ফোন দিলে সবসময় হুম না বলে সালাম দিবে আমাকে, আর তুমি সেটা না করে সবসময় ফোন ধরেই হুম বলো। আসলে হয়েছে কি শাওন, আজকে না আমি অনেক খুশি, তাই তোমাকে সালাম দেওয়ার বিষয়টা ভুলে গিয়েছিলাম, মাফ করে দাও। ও আরেকটা কথা, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। আচ্ছা যাও, এবারের মতো ক্ষমা করে দিলাম। তবে আজ তোমার কথা শুনে অনেক হ্যাপি মনে হচ্ছে তোমাকে। ব্যাপারটা কি বলো তো? আর কি যেন সারপ্রাইজ দেবে বললে না, কি সারপ্রাইজ বলো? সারপ্রাইজটা বলে দিলে কি আর সারপ্রাইজ থাকে? আর তোমার জন্য একটা না দুটা সারপ্রাইজ আছে,
তার ভেতরে একটা গুড নিউজ আর একটা সারপ্রাইজ। কিন্তু এগুলো দেখা বা শোনার জন্য তোমাকে ওয়েট করতে হবে। ওকে বাবা, আমার পাখিটা মনে হচ্ছে সারপ্রাইজ নিয়ে অনেক এক্সাইটেড আজকে। হুম। আচ্ছা ইয়ানা, তোমাকে একটা কথা। শাওনকে আর কিছু বলতে না দিয়ে ইয়ানা বলল, তোমার বোনও একদম সুস্থ আছে, ভালো আছে, তোমার একটুও চিন্তা করতে হবে না। তুমি বুঝলে কিভাবে আমি জাদার কথা জিজ্ঞেস করব? আমি সব বুঝি, তুমি কখন কি বলতে চাও। আচ্ছা এখন রাখি, পরে কথা হবে। আর শোনো। টুস টুস। যা, ফোনটা কেটে দিল। বাপ্পা, বাঁচা গেল। ফোন না কাটলে একটার পর একটা প্রশ্ন করেই যেত। ওর প্রশ্ন শুনতে শুনতে কখন না মুখ ফসকে বলে দিতাম সারপ্রাইজের কথা। বারবার রুমটা খুঁটিয়ে দেখছে দাদা কোন জায়গা থেকে পালানোর উপায় আছে কিনা। সব জায়গা খুঁজে পালানোর উপায় না পেয়ে হতাশা হয়ে বিছানায় বসে পড়ল। আরও একবার চোখ বুলালো পুরো রুমটায়। হঠাৎ ও খেয়াল করলো তীব্র যে দরজাটা বাহির থেকে বন্ধ করে দিয়েছে ঠিক সেই বরাবরই সামনে একটা দরজা, আর সেটা বাহির থেকে নয় ভিতর থেকে দেওয়া। দাদা দরজাটা দেখে পালাতে পারবে ভেবে হুড়ে বলে 3টা লাফ দিল। এবার পেয়ে গেছি, এবার তো পালাবই। এবার আমিও দেখি তীব্র আপনি কিভাবে আমাকে আটকে রাখেন। জাদা আর কিছু না ভেবেই দরজার কাছে ছুটে এলো। পা দুটো উঁচু করে যেই দরজা খুলতে যাবে অমনি পিছন থেকে দরজা খোলার আওয়াজ পেয়ে পিছনে ঘুরে দেখে খাবারের প্লেট হাতে নিয়ে রুমের ভিতরে ঢুকলো তীব্র। জাদা তীব্রকে রুমের মধ্যে ঢুকতে দেখে তাড়াহুড়ো করে দরজাটা খুলে পালানোর জন্য দৌড় দিল। তীব্র খাবারের প্লেটটা টেবিলের উপরে রেখে দরজার দিকে তাকিয়ে বাঁকা হেসে দরজার দিকে এগিয়ে গেল। জাদা দরজা খুলে তো এলো পালানোর জন্য, কিন্তু বাইরে এসে যা দেখলো তাতে মাথায় আকাশ ভেঙে পড়লো। ও এত বোকা কি করে হতে পারলো? ও একটা বারো কেন ভাবলো না যে বেডরুমের ভিতরে কেউ 2টা দরজা রাখে না, আবার রাখলে বারান্দার দরজা? এটা ওর মাথায় কেন এলো না? মুখটা ছোট করে পিছনে তাকে দেখে তীব্র ওর খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। হঠাৎ তীব্র ওকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, সারাদিন শুধু পালাই পালাই করো, কালকে থেকে যে না খেয়ে আছো সেটা কি মনে আছে? তীব্রকে নিজের এতটা কাছে দেখে তীব্র কি বলছে সেই দিকে কোনো খেয়ালই নেই ওর। ও তো তীব্র থেকে নিজেকে ছাড়ানোর জন্যই ব্যস্ত। তীব্রও ভালোভাবে বুঝতে পারছে যাতে ওর কোনো কথাই খেয়াল করিনি, তাই আবারও বলল, কি বললাম শুনতে পাওনি? এভাবে ছটফট করছো কেন? তীব্র ধমক শুনে যাদা শান্ত হয়ে নরম সুরে বলল, দেখুন আমার কেমন অস্থির লাগছে, একটু দূরে দাঁড়ান প্লিজ। তীব্র জাদার অস্থিরতা বুঝতে পেরে ওর থেকে কিছুটা দূরে সরে জাদার হাত ধরে রুমের ভিতরে এসে বিছনায় বসিয়েছে। জাদা বিছনায় বসে একই রকম নিচের দিকে তাকিয়ে আছে। জাদার কোনো হেলদোল নেই দেখে তীব্র নিজে আবারও বলল, তোমাকে কিছু একটা বলেছিলাম। জাদাকে চুপ থাকতে দেখে তীব্র টেবিল থেকে খাবার প্লেট হাতে নিয়ে নিজের খাবারগুলো জাদার মুখের সামনে ধরে বলল, হ্যাঁ করো। জাদা এবার তীব্রর দিকে তাকিয়ে বলল, আমি খাবো না, আমার খিদে নেই, আপনি এগুলো নিয়ে যান। তীব্র ভালোভাবে জানতো জাদা এমন কিছুই বলবে, তাই ঠান্ডা মাথায় বলল, দেখো কালকে থেকে তুমি কিছু খাওনি, এখনো না খেলে থাকলে শরীর খারাপ করবে। আমি খাইয়ে দিচ্ছি, খেয়ে নাও। আর আমি চাই না আমার ছোট্ট পরি আমার উপর রাগ করে না খেয়ে থেকে শরীর খারাপ করুক। কি হলো, হা করো। তীব্র কিছু না বলে সোজা তীব্রর হাতে থাকা খাবারগুলো ফেলে দিয়ে বলল, খাবো না বললাম না আমি। আর আমি আপনার কোনো ছোট্ট পরি না, বুঝতে পেরেছেন? আর শরীর খারাপের চিন্তা আপনাকে করতেই হবে না। আমি শুধু এখান থেকে পালাতে চাই, আর আমি পালাবো। তীব্র জাদার কাছে আসলে সবসময় নিজের রাগটাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু এই মেয়েটার কথা শুনলে রাগ আপনা আপনি শরীরে চেপে বসে। কখনো তার ব্যতিক্রম হয়নি, তাই রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে জাদা 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, তোর সাহস কি করে হলো আমার হাত থেকে খাবার ফেলে দেওয়ার? বলে যে থাপ্পড় মারতে যাবে অমনি জাদাকে খুঁটি মেরে বসে থাকতে দেখে চোখটা মুখটা হুট করে রাগটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আবারও বলল, শোন, তুই ভালো কথার মেয়ে না, তাই সব সময় আমাকে রাগিয়ে দিস। আর তুই আমার ছোট্ট পরি ছিলি, আর সব সময় থাকবি। আমি চাই না তোর শরীরে আঘাত করতে, কারণ যেই শরীরে আঘাত করে তোকে যতটা না কষ্ট দিব তার দ্বিগুণ কষ্ট আমি পাবো। তাই আমি তোর গায়ে হাত তুলছি না। আর পালানোর তোর পক্ষে কোনোভাবেই সম্ভব না যদি আমি না চাই।
এতে যদি তোর সাথে সবসময় জোর জবরদস্তি করতে হয় তাহলে আমি তাই করব। তীব্রকে চিৎকার মেরে কথাগুলো বলতে দেখে দাদা গুটিসুটি মেরে বসে রইল। তীব্র দাদাকে বসে থাকতে দেখে আবারও মুখের সামনে খাবার ধরে বলল, হ্যাঁ করো। খেতে যখন হবেই তাহলে আমি নিজেই হাতে খাই। আর কিছু বলার আগে তীব্র বলল, এবার হ্যাঁ করতে বলেছি। দাদা তীব্র চেহারা দেখে আর কিছু না বলে ভদ্র মেয়েদের মতো হাঁ করে খেয়ে নিল। সায়ন ইয়ানার ঠিকানা অনুযায়ী একটা কফি শপে চলে এসেছে। সায়ন কফি শপের ভিতরে গিয়ে দেখলো ইয়ানা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ইয়ানাকে ছেলেদের সাথে হেসে কথা বলতে দেখে যেমন হিংসা হচ্ছে তেমনি রাগও হচ্ছে সায়নের। তাই সোজা ওদের টেবিলের সামনে গিয়ে হাত দিয়ে টেবিলে থাপ্পড় মেরে বলল, কি হচ্ছে এখানে ইয়ানা? আর এই ছেলেটা কে যার সাথে তুমি এভাবে হেসে হেসে কথা বলছো? ইয়ানা ভাবলো বুঝতে পারছে সায়ন খুব রেগে আছে, তাই শান্ত কণ্ঠে বলল, আগে আমার কথাটা তো কোনো কথা শুনতে চাই না আমি। তুমি কোনো ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে পারবে না, ব্যাস। এখন এখান থেকে চলো। বলে ইয়ানার হাতটা ধরে হাঁটা শুরু করলো। ইয়ানা শাওনের হাত থেকে নিজের হাত সরিয়ে বলল, আগে আমার কথাটা শোনো তুমি, তারপর নিয়ে যেও আমাকে। কি এমন কথা যার জন্য তুমি হাতটা ছাড়িয়ে নিলে? সেটা তো কখন থেকে বলতে চাইছি, আর তুমি তো শুনতেই চাইছো না। এখন শোনো, তোমাকে একটা সারপ্রাইজ দিব বলেছিলাম না সকালে, এটাই সেই সারপ্রাইজ। এই যে ছেলেটাকে দেখতে পারছো, সেই হলো আমার প্রাণ প্রিয় ভাইদের মধ্যে একজন, আমার আদিত্য ভাইয়া। কালকে রাতেই দেশে ফিরেছে, তাই ভাবলাম তোমাকে একটা সারপ্রাইজ দিই। তো কেমন লাগলো সারপ্রাইজটা? কি, ও তোমার ভাই আদিত্য? এতক্ষণ আমি কি না কি ভেবে বসেছিলাম। হ্যাঁ, ও আমার ভাই, আর ভাইয়া ও শাওন। সায়ন আর কিছু না ভেবে আদিত্যর সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো। এদিকে আদিত্য সায়ন আর ইয়ানার ঝগড়া দেখে পুরোই বাকরুদ্ধ হয়ে বসে আছে। তবে আদিত্য এটা ভালোই বুঝতে পারছে সায়ন ইয়ানাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। এটা বুঝতে পেরে মুচকি হেসে সায়নের সাথে হ্যান্ডশেক করলো। সায়ন আদিত্য দুজন দুজনের সাথে ভালোভাবে পরিচিত হয়ে নিল। এদিকে ইয়ানা ফট করে আবার বলল, শাওন, তোমাকে আরেকটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল না, আগে সেটা শোনো, তারপর দুজনে গল্প জুড়ে দিও। আর কি সারপ্রাইজ বলো? আসলে এটা সারপ্রাইজ না, গুড নিউজ। বলে ফেলো। আসলে হয়েছে কি শাওন, তীব্র ভাইয়া আর জাদার বিয়েটা হয়ে গেছে। আসলে হয়েছে কি শাওন, তীব্র ভাইয়া আর জাদার বিয়েটা হয়ে গেছে। দেখো, তুমি চেঁচিয়ে উঠবে না, আগে আমার পুরো কথাটা শোনো, তারপর তোমার যা মতামত তাই বলো। ইয়ানা এইটুকু বলে আবারও বলতে শুরু করলো, এই সংবাদটা আমাদের জন্য গুড নিউজ হলেও তোমার জন্য ব্যাড নিউজ। আসলে শাওন, তুমি তো জানো তীব্র ভাইয়া তোমার বোনকে জোর করে তোমাদের কাছ থেকে না বলিয়ে নিয়ে গেছে। আর এতে ভাইয়া নিজেকে অপরাধী মনে করছে, তাই সে চায় না তোমার বোনকে অপবিত্রভাবেই ছুঁতে। আর তোমার বোনের যেন তীব্র ভাইয়া ছোঁয়া অপবিত্র না মনে হয়, তাই ভাইয়া এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তুমি চিন্তা করো না, তীব্র ভাইয়া বলেছে বিয়ে করলেও স্বামীর অধিকার ফলাবে না তোমার বোনের উপর, যতদিন পর্যন্ত তোমাদের থেকে পারমিশন নিয়ে জাদাকে বিয়ে না করছে। তোমরা হাসি মুখেই যতদিন পর্যন্ত না জাদাকে তার হাতে তুলে দিচ্ছ, এতদিন পর্যন্ত এই স্বামীর অধিকার ফলাবে না। তাই তুমি ভাইয়াকে ভুল বুঝো না। সায়ন গম্ভীর হয়ে এমনভাবে ইয়ানার কথাগুলো চুপচাপ শুনে যাচ্ছে, বোঝাই যাচ্ছে সায়ন প্রচুর রেগে আছে ইয়ানার কথা শুনে। ইয়ানা সায়নের গম্ভীর মুখ দেখে দুহাত বারবার কসলাচ্ছে আর ঢোক গিলছে। সায়ন ইয়ানার এমন অবস্থা দেখে ফিক করে হেসে দিয়ে বলল, তুমি এমন ভয় পেয়ে হাত কসলাচ্ছ যাতে বোঝা যাচ্ছে বিয়েটা তীব্র ভয়া নয়, তুমি করেছো। ইয়ানা সায়নকে হাসতে দেখেই বলল, আমি জানি জ্বর ওঠার আগে পরিবেশ শান্ত থাকে, তাই এইভাবে হাসছো তাই না? সায়ন ইয়ানার এমন কাণ্ড দেখে আরো জোরে জোরে হেসে দিল আর বলল, কুল ইয়ানা কুল, তোমাকে ভয় পেতে হবে না, ঝড় উঠবে না, শান্ত হও। তুমি যেমন তীব্র ভয়ের সিদ্ধান্তে খুশি হয়েছ, আমিও হয়েছি, কারণ আমিও এটা নিয়ে চিন্তায় ছিলাম যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কীভাবে একসাথে থাকতে পারে বিবাহ বন্ধন ছাড়া। কিন্তু আমি বলবো বলবো করে আর বলা হয়ে উঠলো না। তীব্র ভাইয়া যে এই সিদ্ধান্ত নেবে আমি কল্পনাও করিনি। তবে আমি অনেক খুশি হয়েছি যে তার চিন্তাভাবনা খুবই পবিত্র। না হয় এভাবে কেউ পরিকল্পনা বা চিন্তাভাবনা করে না। তবে ইয়ানা, আমি আমার বোনের সাথে কথা বলতে চাই, আমার ছোট বোনের জামাইটার সাথে কথা বলতে চাই, কিন্তু তীব্র ভাই আমার সাথে কথা বলেনি এবং আমার ছোট বোনের সাথেও কথা বলায়নি।
এতে আমি অভিমান করে আছি অনেক, তাকে বলে দিও। ইয়ানা শাওনের কথা শুনে যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। সায়ন যে খুশি হবেও কখনোই ভাবেনি। তাই হুররে বলে লাফ দিয়ে সায়নকে জড়িয়ে ধরে বলল, সত্যি শাওন, আমি আমার জীবনে সঠিক মানুষকে পেয়েছি, তাই তোমাকে আমার জীবনে পেয়ে প্রাউড ফিল করি। হি ইজ 1%, শাওন। এদিকে কফি শপের প্রত্যেকটা মানুষ ওদের দিকে তাকিয়ে হাততালি দিতে শুরু করলো আর মুখে বলাবলি করলো, এভাবে সারা জীবন পাশে থেকো দুজনার। আর অন্যদিকে আদিত্য তো পুরো স্তব্ধ হয়ে গেছে ওদের কাণ্ড দেখে। সত্যি এই দুই ভাই বোনকে দেখে অবাক না হয়ে আদিত্য পাচ্ছে না। এইদিকে ওর বোন শাওনের জন্য পাগল, আর ওইদিকে তীব্র ভাই শাওনের বোনের জন্য পাগল, তবে সায়ন ও ইয়ানার জন্য পাগল। মাঝখান থেকে ওই ফাঁকা। তাই হতাশা নিয়ে চারদিকে তাকিয়ে ওদেরকে বলল, এটা কফি শপ, অনেক মানুষজন আছে এবং কি আমিও আছি, তাই যা করবে তোমরা সাবধানে ভেবে চিন্তে করো। ওরা দুজন আদিত্যের কথা শুনে একটু লজ্জা পেয়ে গেল। ওই অবস্থায় চারিদিকে তাকিয়ে দুজনের থেকে সরে নিজেদের জায়গায় বসে পড়ল। আসলে হয়েছে কি ভাইয়া, আমি ভেবেছিলাম ও অনেক রিয়্যাক্ট করবে, কিন্তু না, আমি ভুল। সায়ন এমন একটা মানুষ যে সব সময় আমার কথাগুলোর উপর ভরসা করে, সব সময় সবটা মেনে নিয়েছে এবং কি সব সময় ইয়ানার কথাগুলোকে সম্মান করেছে। এমন একটা মানুষ যার জন্য ইয়ানা নির্দ্বিধায় নিজের জীবনটাও দিতে পারে। বিশ্বাসের হাসি রেখেই বলল। আদিত্য ওদের ভালোবাসা দেখে সায়নকে উদ্দেশ্য করেই বলল, আচ্ছা শাওন ভাইয়া, তোমার কি আর কোনো বোন নেই? তোমরা কি এই দুই ভাই বোনই? পরে বলছি, আগে তুমি আমাকে শাওন বলে ডাকো। তুমি আমি একই বয়সী, আর এমনিতেও আমি তোমার রাবিতেও ছোট, তাই শাওন বলে ডাকো। আরে হ্যাঁ, আমি রাবিতে ছোট হতে পারি, কিন্তু আদিত্য বলে ডাকবে। আর যেটা বলছিলে আমার বোন আছে কিনা, হ্যাঁ, আমার একটা না, আরও দুইটা বোন আছে গুলুমুলু। তাদের মধ্যে একজনকে চাইলে সঙ্গী করে নিতে পারো। ইয়ানা সায়নের কথা শুনে ফুটো কুচকেই বলল, কি, তোমার আরও দুটো বোন আছে? কিন্তু তুমি তো আমাকে আগে কখনো বলনি। আর আমি তো কখনো তোমার আর কোনো বোনকেও দেখিনি। আমার জানা মতে তো তোমরা দুই ভাই বোন। তো আর দুটো বোন আসলো কোথা থেকে? আর থাকলেও তুমি সেটা আমাকে বলনি কেন? আরে তুমি রাগ করছো কেন? আগে আমার কথা শোনো। তুমি সঠিক জানো আমার দাদা ছাড়া আর কোনো বোন নেই, আর যাদের কথা বললাম ওরা আমার খালাতো বোন। ও তাই বলো? শাওন, তোমার যেমন বোনই হোক না কেন, আমাকে একজন দিও, ওকে? আর তোমরা কথা বলো, অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। তোমাদের কথার চক্করে ও কাণ্ড দেখে আমার দেরি হয়ে গেল। থাকো তোমরা, আসছি এখন। দাদাকে খাইয়ে কিছুক্ষণ আগে তীব্র রুম থেকে চলে গেছে। তীব্র যাওয়ার পর দাদা রুমের চারপাশটা ভালোভাবে খেয়াল করে দেখলো ওরা দুদিন যাবত যে রুমটায় ছিল এইটা সেই রুমটা না, তবে সেই রুমটার থেকে এই রুমটা বড়। সাথে সেখানে জিনিসপত্র তুলনায় এখানে অনেক জিনিসপত্র অনেক বেশি এবং পরিপাটি। দাদা এইসব ভেবে ফিসফিসিয়ে বলল, এই রুমটা হয়তো ওই রুমটার পাশের রুম, কিন্তু হঠাৎ ওই রুমটা রেখে এই রুমটায় চলে আসলো কেন? জায়গাটাও কেমন অপরিচিত লাগছে। দাদা তো এখন উপরের রুমে আছে, তখন তো উপরের রুমেই ছিল। আচ্ছা, এই রুমের পাশেই হয়তো আগের রুমটা। তীব্র তো দরজা খোলা রেখে গিয়েছে, চেক করে দেখে বলে যেই ভাবা সেই কাজ। জলদি রুম থেকে বের হলো আগের রুমটা কোথায় দেখার জন্য। দাদা উপরে সব কয়টা রুম চেক করে দেখলো, তবে কাঙ্ক্ষিত রুমটা খুঁজে পেল না। তবে এটা ঠিকই বুঝতে পারছে শুধু অচেনা অপরিচিত নয়, পুরো বাড়িটাই আলাদা আর আগের বাড়ির তুলনায় অনেক বড় রাজপ্রাসাদের মতন। তাই গুটি পায়ে সিঁড়ির নিচে নামলো। তীব্র বডিগার্ড কাউকে দেখলে জিজ্ঞাসা করবে ও কোথায় আছে। নেমে তীব্রকে খুঁজে না পেয়ে দুজন গার্ডকে দেখতে পেল, যাদের মধ্যে একজনের বয়স 49 কি 50 আর একজনের বয়স বেশি হবে না, আনুমানিক 30 কিংবা 31 হবে। ও আর দেরি না করে ওদের কাছে গিয়ে বলল, এই যে তোমরা কি কোথাও যাচ্ছ? দাদার মুখে তুমি ডাক শুনে দুজনের চোখাচোখি করলো, যার মানে দাদার মুখে ওরা তুমি ডাকটা আশাই করেনি। ওদের মধ্যে বয়স্ক বডিগার্ডটা বলল, না ম্যাম, আমরা কোথাও যাচ্ছি না। আপনার কিছু লাগলে আপনি উপরে বসেই বলতে পারবেন। কষ্ট করে নিচে আসতে গেলেন কেন? স্যার বলেছেন আপনার কিছু লাগলে আপনি যেন উপরে বসেই বলেন, আমরা দিয়ে আসবো। তার আগে তোমরা আমাকে ম্যাম বলা বন্ধ করো। আমি কোনো ম্যাম টেম নই, আমি জাদা। তোমরা আমাকে জাদা বলেই ডাকবে, ঠিক আছে?
ও হ্যাঁ, আর তুমি করে বলবে সাথে, বুঝতে পেরেছো? কিন্তু জাদা ওদেরকে থামিয়ে দিয়ে আবারও বলল, কোনো কিন্তু নয়, তুমি আমাকে মামনি বলে ডাকবে, ঠিক আছে? আজ থেকে আমি তোমার মেয়ে। আর এই যে তুমি তুমি আমাকে বোন বলে ডাকবে, আজ থেকে আমি তোমার বোন, ঠিক আছে? তো ওই ম্যাম ট্যাম বলে ডাকবে না, একদম মনে থাকে যেন। জাদার কথা শুনে দুজনে হতভম্ব হয়ে গেছে। কি বলবে ভাষা হারিয়ে ফেলছে। সত্যি তাদের বস একটা উপযুক্ত মেয়েকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছে, যে মেয়ে কিনা সামান্য বডিগার্ডদের ভাই বা বাবার সমতুল্য বানিয়ে নেয়, সে নির্দ্বিধায় কমল মনের অধিকারী। এসব ভেবে ওদের মধ্যে যাকে ভাই বলল সে বলল, সত্যি তোমার মতো আজ পর্যন্ত কাউকে দেখিনি। সত্যি তুমি একজন। হ্যাঁ, আজ থেকে আমি তোমার ভাই আর তুমি আমার ছোট বোন। আজ থেকে তোমাকে আমার চোখে না, বরং নিজের ছোট বোনের মতোই দেখব। বয়স্ক লোকটা কোনো উত্তি না করে চট করে জাদাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, আমার মেয়ে ছিল তোর মতো একটা, জানিস? কিন্তু ভাগ্যের এমন নির্মম পরিহাস যে কোনো এক সড়ক দুর্ঘটনায় আমি আমার মেয়েটাকে আর স্ত্রীকে হারিয়ে ফেলি। সে থেকে আমার আর কেউ ছিল না। সব জায়গায় চাকরি খুঁজতাম, কিন্তু এই সময় অসহায় বলে কেউ চাকরি দেয়নি। তখন আশ্রয় পাই তীব্র বাবার কাছে। তখন থেকে ওর সব কাজ করি ওর সাথে থেকে। ও যেমন ভালো মনের মানুষ, ও পেয়েছে তোমার মতো কোমল মনের অধিকারীকে। ভালো রেখো আমার তীব্র বাবাকে, সে তোমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। জাদা তো পড়লো মহা বিপদে। কিসের জন্য তাদের কাছে এসেছিল আর তারা ওকে কি শোনাচ্ছে? ও তো এই তীব্রের কথা একেবারেই পছন্দ করে না, আর এরা ওই বদমেশের কথাই বলছে। তাই কথা এড়ানোর জন্যই বলল, আমার কিছুই লাগবে না, আসলে আমি একটা জিনিস জানতে চাইছিলাম, তোমরা আমাকে বলবে? বডিগার্ড করে বুঝতে পেরেছে জাদা ওদের কথা এড়ানোর জন্য ওদের কথা না শুনে এটা বলল। তাই ওরা আর কথা না বাড়িয়ে বলল, হ্যাঁ মামনি, বলো তুমি কি জানতে চাও? আসলে হয়েছে কি আঙ্কেল, আমরা যে আগের বাসাটাই ছিলাম, এটাতে সেই বাসা নয়। আমার মনে হচ্ছে জায়গাটা অপরিচিত। আমরা কি তাহলে এখন ঢাকায় অন্য কোনো জায়গায় আছি? যদি আমাকে একটু বলতা তোমরা। গার্ডগুলো যাদের কথা শুনে দুজনের দিকে তাকিয়ে দুজনের একসাথেই বলল, তুমি জানো না তুমি এখন কোথায় আছো? না, বলো না তোমরা। তুমি সত্যিই জানো না? আরে বাবা, জানলে কি আর জিজ্ঞেস করতাম? বডিগার্ডগুলো কিছু বলতে যাবে এর আগে জাদার চোখ পড়লো বাহিরের দিকে। জাদা তো পুরো অবাক, সাথে খুশি হলো, কারণ ও আফিমকে আসতে দেখেছে ওই বাসার দিকে। তবে আবার জাদারও ফুরুজোড়া কুচকে এলো সাথে একটা মেয়েকে দেখে। মেয়েটাকে আর একটু এগিয়ে আসতে দেখে জাদার মুখ থেকে স্পষ্টভাবে বেরিয়ে এলো, দিবা। আচ্ছা ইয়ানা, তীব্র ভাইয়া যে জাদাকে বিয়ে করেছে সেটা কি তীব্র ভাইয়ের বাবা বা তোমার বাবা জানে? আপাতত তীব্র ভাইয়া তাদেরকে জানাতে নিষেধ করেছে, শুধু তোমাকে জানাতে বলেছে, আর কিছু বলেনি। ও আচ্ছা। ভাইয়া হয়তো রাতে তোমাকে ফোন দিতে পারে, অ্যাক্টিভ থেকো। স্যার, আমরা ঠিকানা অনুযায়ী পৌঁছে গিয়েছি। ওকে, তাহলে গাড়িটা ওই সাইডে পার্কিং করে রাখো। ওকে স্যার। স্যার, একটা কথা জিজ্ঞেস করি? অত ভনিতা না করে বলে ফেলো। স্যার, হঠাৎ করে এই কলেজে আসতে গেলেন কেন, সেটা যদি একটু বলতেন। আজ থেকে 5 বছর আগে এই কলেজে পড়তাম, আর আমার একজন বেস্ট ফ্রেন্ড ছিল, ওর সাথে দেখা করার জন্য এখানে এসেছি। ও পড়াশোনা শেষ করে এখানে ইংলিশ প্রফেসর হিসেবে নিয়োগ নিয়েছে। বলেছিলাম কোন শপে দেখা করি, তবে ওর একটা মিটিং পড়ে যাওয়ার কারণে এখানে আসতে বলেছে, তাই এখানে চলে আসলাম। ও আচ্ছা। ওরা যাওয়ার সময় রাস্তার সাইডে বৃষ্টির পানি জমা ছিল, খেয়ালে করিনি। আর এইদিকে গাড়ি চালানোর সময় পানি ছিটকে সম্পূর্ণ নোংরা হয়ে গেল একটি মেয়ে। আর এদিকে আদিত্য বেচারা তো জানেও না ও কি আকাম করে ফেলেছে, তাই বেচারা সাদা মনে গাড়ি পার্কিং করে একবারে কলেজের উদ্দেশ্যে নামলো গাড়ি থেকে। আর এদিকে মেয়েটি তো রাগে বুম হয়ে আছে। আদিত্য যেই কলেজে ঢুকতে যাবে অমনি পিছন থেকে একটা মেয়ে চিৎকার শুনে থেমে গেল। এই যে দোলা, গাড়িওয়ালার মালিক, চোখ কি পায়ের কেচের ভিতরে নিয়ে ঘোরেন? দেখে গাড়ি চালাতে পারেন না? আদিত্য মেয়েটা চিৎকার শুনে পিছনে ঘুরে তাকিয়ে বলল, আমাকে বলছেন? না না কাকু, তোমাকে বলতে যাব কেন, আমি তো পাশের দোকানের মোজাম্বে কাকাকে বলছি। সে তো এসে গাড়ি চালিয়ে আমাকে নোংরা বানিয়ে দিয়ে চলে গেছে, তাই না? কি, তুমি আমাকে কাকু বললে? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে কাকু লাগে বলো তো? তাই না? হোয়াট দ্য হেল?
হ্যাঁ হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার মাথায় এমনিতেও পড়বে বেল। এই মেয়ে এগুলো কি বলছো? তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? না কাকু, আমার মাথায় কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে সেটা আপনার মাথায় আছে। একে তো আমার এই অবস্থা করেছেন, আবার মুখ লাগিয়ে কথা বলছেন। তুমি জানো আমি কে? মুখ সামলে কথা বলো, আর নয়তো আর নয়তো কি করবেন আপনি? আর আপনি কে সেটা আমি জেনে কি করব? আদিত্য মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে পা থেকে মাথা পর্যন্ত দেখে বাঁকা হেসেই বলল। কি করব দেখবে? মেয়েটা আদিত্যর এমন হাসি দেখে একটু আশ্চর্য হলেও দমে না গিয়ে জোর গলায় বলল, হ্যাঁ আমিও দেখব কি করেন আপনি। আদিত্য অনেক আগেই মেয়েটাকে দু একটা কথা শুনিয়ে চলে যেত। ও ইচ্ছা করে ময়লা পানি ওর গায়ে ফেলেনি, তাও ওকে দোষ দিয়ে বলে। কিন্তু মেয়েটার কণ্ঠ শুনে তারা যে দেখে মেয়েটাকে দেখার ইচ্ছা হলো, তাই পরিকল্পনা মতো বুদ্ধি খাটালো কিভাবে মেয়েটাকে দেখা যায়। মেয়েটাকে ওর ফাঁদে পড়তে দেখে কিছু একটা ভেবে মেয়েটার মুখের মাস্কটা ফট করে টান দিয়ে খুলে ফেলে। মেয়েটার মুখের দিকে তাকালো, তাকিয়ে আশ্চর্য হয়ে গেল। যেমন কণ্ঠ তেমন মায়াবী চেহারা, কিন্তু এইভাবে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সন্দেহ করতে পারে, তাই একটু অ্যাটিটিউড নিয়েই বলো। দেখতে চেয়েছিল না, এবার দেখো। আদিত্যর এমন বিচ্ছিরি হাসি ও কাণ্ডে মেয়েটা তো পুরো থমথমে হয়ে গেল, সাথে রেগেও গেল। এটা আপনি কি করলেন? আমার মাস্কটা ছিঁড়ে ফেললেন। আদিত্য গা ছাড়া ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, যেন ও মেয়েটার কোনো কথাই শুনতে পায়নি। আদিত্যর এমন গা ছাড়া ভাব দেখে মেয়েটা কান্না করবে না হাসবে কিছুই বুঝতে পারছে না, তাই কিছু না বলে রেগে দাঁত কিরমির করে ওখান থেকে হন হন করে চলে গেল। মেয়েটাকে এভাবে চলে যেতে দেখে আদিত্য আর নিজের হাসি চাপিয়ে রাখতে পারল না, তাই ফিক করে হেসে দিল। যারা সোফায় থ দিয়ে বসে আছে, পাশে বসে আছে আফিম দিবা। এর কারণ ও যে লন্ডনে আছে ওটা আর বিশ্বাসই হচ্ছে না, তাই আরো কিছুক্ষণ ভেবে বলল, এই দিবা, মিথ্যা বলিস না প্লিজ। তোরা ওই তীব্রকে ভয় পেয়ে মিথ্যে বলছিস তাই না? শোন, উনি এখন বাসায় নেই, চল এই সুযোগে আমরা পালিয়ে যাই। দীপা চাঁদার হাত ধরে আবার সোফায় বসালো। কি হলো, বসলি কেন? চল যাই। চাঁদার কথা শুনে আফিম কিছু বলবে তার আগে দিবা হাত ইশারা করে থামিয়ে দিয়ে বলল, আমি চাঁদাকে সব বুঝিয়ে বলছি। আরে দিবা, পরে যা বোঝানোর বোঝাস। তোরা এখন এই তীব্রর আসার আগে চল পালাই। তুই কি আমার কথা শুনবি, নাকি আমি আফিমকে নিয়ে এখান থেকে চলে যাব? এভাবে রেগে যাচ্ছিস কেন? আমি তো ভালো কথাই বললাম। রাখ তোর ভালো কথা। এখানে আমি যা বলবো তুই চুপচাপ তাই শুনবি, কোনো কথা বলবি না। দাদাও কথা বাড়ালো না, কারণ দিবা অনেক সিরিয়াস হয়ে গেছে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা, তাই দাদা চুপচাপ দিবার দিক মনোযোগ দিল। দিবা কি বলতে চায় শোনার জন্য। দিবা চাঁদাকে ওর কথা শোনার জন্য মনোযোগ হতে দেখেই বলল, দেখ দাদা, আমি যা বলবো তার একটা কোথাও মিথ্যে না, আর আমি কথা বলার মধ্যে কোনো কথা বলবি না। আমরা এখন লন্ডনে আছি, আর এই বাসা তীব্র ভাইয়ার, আর আমরা কেউ এখান থেকে পালাবো না, আমরা সবাই এখানেই থাকবো। হয়তো তীব্র ভাইয়া তোকে বলেছে উনি তোকে মারতে চান না, কিন্তু আমি তোকে বলছি এটাই সত্যি। তীব্র ভাইয়া তোকে পাগলের মতো ভালোবাসে। তুই তো বুদ্ধিমতী আমার জানা মতে, কিন্তু তোর মাথায় এইটুকু খেয়াল হলো না, যদি কেউ কাউকে মারতে বা ক্ষতি করতে চায় তাহলে সে তাকে বিয়ে করে না, তার জন্য ফ্যামিলি ছেড়ে চলে আসে না, তার জন্য 5 বছর অপেক্ষা করে না, তার জন্য নিজেকে বদলে নেয় না। সে শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই ব্যস্ত থাকে, বুঝছিস? তুই তো এমনি এমনি রাজি হতি না তীব্র ভাইয়াকে বিয়ে করতে, তার সাথে আসতে, তাই ভাইয়া তোকে তুলে এনে বিয়ে করে নিজের সাথে লন্ডনে নিয়ে এসেছে, যেন তুই এখান থেকে পালাতে না পারিস। এমনকি ভাইয়া তোর খুশির জন্য তোকে আমাদের কাছে রেখে আসতে চেয়েছিল, কিন্তু আমি নিষেধ করি, কারণ এত বড় একটা বাড়ি রেখে ছোট্ট একটা ফ্ল্যাটে তার বউকে থাকা মানায় না। তাই তুই এখানে থাকবি বলে আমি আর আফিম তোর সাথে থাকার সিদ্ধান্ত নিই। জানিস তীব্র ভাইয়া সেই দিন চিৎকার করে কান্না করছে। কিসের জন্য কান্না করেছে জানিস? জিতে যাওয়ার আনন্দে। হ্যাঁ দাদা, তোকে বিয়ে করে নিজের করে পাওয়ার আনন্দে। আর তুই কিনা তাকে ভুল বুঝে বসে আছিস। আর তোকে তো একটা কথা বলা হয়নি,
তোকে যে সময় তীব্র ভাইয়া তুলে এনেছিল সেই সময় আমার আর আফিমের বিয়ে হয় পারিবারিকভাবে। তোর বাসার সবাইকে ইনভাইট করছিল, কিন্তু তুই নিখোঁজ বলে কেউ যায়নি। পরিশেষে আমি একটা কথাই বলবো, আমি যা বোঝাতে চেয়েছি আশা করি তুই বুঝবি। যাদা এতক্ষণ দিবার সব কথা চুপচাপ শুনছিল। দিবার কথার মধ্যে একটা কথা বলেনি। সত্যি তো তীব্র যদি ওকে মারামারি হতো তাহলে তো আগেই মেরে ফেলতে পারতো। ও কি বোকা একটা মানুষ! ওকে 5টা বছর ধরে এত ভালোবেসে এসেছে, আর ও কিনা এতগুলো বছর ভুল বুঝে এসেছে। এখন হয়তো ভুল বুঝেই থাকতো যদি না দিবা এত সুন্দর করে বোঝাতো। সত্যি দিবা যেভাবে বুঝিয়েছে তাতে একটা বোকা মানুষও বুঝবে। সেখানে যাদা তো একটা স্পিরিট মেয়ে। যাদা নিজের ভুল ধারণা বুঝতে পেরে বলো, দিবা, তুই যেভাবে বলছিস তাতে মনে হচ্ছে তীব্র আমাকে অনেক ভালোবাসে। মানে হচ্ছে কি, ভাইয়া তোকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসে। আশা করি তোর ভুল ধারণা ভেঙে গেছে। বুঝলাম, উনি আমাকে অনেক ভালোবাসে। উনি যে আমাকে এত ভালোবাসে একটু তো পরীক্ষা করে দেখতে হয়। তোর স্বামী, তুই পরীক্ষা কর, যা ইচ্ছে তাই কর, তাতে আমার কি, আমি এর ভিতর নেই। দেখ দিবা, আমি এতদিন পর্যন্ত ওনাকে ভুল বুঝে এসেছি। আজ আমার ভুল ধারণা ভেঙেছে বলে তাকে হুট করে তো আর ভালোবাসা যায় না। তাই আমি যথাসম্ভব চেষ্টা করব ওনাকে ভালোবাসার, কিন্তু এতে তোদের হেল্প লাগবে। প্লিজ না করিস না। দিবা আফিম একসাথেই বলে উঠলো, ঠিক আছে ঠিক আছে, আর ওভাবে বলতে হবে না। আমরা তোর সাহায্য করব, কিন্তু কি করতে হবে? আমি যে আমার ভুল ধারণাগুলো বুঝতে পেরেছি এই কথাটা তীব্রের কাছে তোরা বলবি না, ঠিক আছে? এখন এই সাহায্যটুকু করলেই হবে। কিন্তু কেন? এইটা দিয়েই তো পরীক্ষা করব। ঠিক আছে, তোর যা ইচ্ছে করিস। এখন তুই আমাদের একটা উপকার কর দয়া করে। আমরা এত জার্নি করে এসেছি, অনেক ক্লান্ত। আমরা কোন রুমে থাকবো দেখিয়ে দে। আমি রুম দেখিয়ে দিতে যাব কেন? তোদের যেই রুম ভালো লাগে তোরা সেই রুমে থাক। বারে, তোর বাড়ি তুই দেখিয়ে দিবি না তো কে দেবে? আমার বাড়ি? জাদা, সবসময় বোকা বোকা কথা বলিস না তো। তীব্র ভাইয়া তোর হাজবেন্ড, তার জিনিস তো তোর জিনিস হবে, তাই না? সেই উপেক্ষে বাড়িটা তোরও। আচ্ছা বাবা, বুঝতে পারছি। তোরা উপরে গিয়ে আমাদের রুমের পাশের রুমগুলোর মধ্যে যেটা ভালো লাগে সেটাই গিয়ে থাক। সায়ন ইয়ানার সাথে দেখা করে বাসায় চলে এসেছে। মা, ও মা। শাওনের ডাক শুনে ফারিনা বেগম থন্তদন্ত হয়ে ছুটে এলো। শাওন বাবা, আমার মেয়েটার খোঁজ পেয়েছিস? তীব্র আমার মেয়েটার কোনো ক্ষতি করলো না তো? মা, তুমি এত কান্না করো না তো, যাদের খোঁজ পেয়েছি। সত্যি শাওন? কোথায় কোথায় আমার মেয়ে? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে মা, তুমি আগে শান্ত হও, তারপর একটা একটা প্রশ্নের উত্তর দিচ্ছি। বল না বাবা, আমার মেয়েটা কোথায়? আমি আমার মেয়েটাকে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখতে পারবে। আজ রাতের ভিতরে তুমি তোমার মেয়েকে দেখতে পারবে, সাথে খুব বড় সারপ্রাইজ পাবে। একটু ওয়েট করো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? প্রকৃতির অদ্ভুত নিয়ম মেনে দুনিয়ার বুকে অন্ধকার নেমে পুরো দুনিয়াকে অন্ধকারচ্ছন্ন বানিয়ে দিয়েছে, যাকে আমরা সন্ধ্যা বলে চিনি। তীব্র সকালে যে বেরিয়ে গেছে এখন পর্যন্ত বাসায় ফিরেনি। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছে তীব্রর আশা। তীব্রকে বাসায় আসতে না দেখে কিছুটা চিন্তায় পড়ে গেল মেয়েটা। ওর কাছে তো ফোনও নেই, আর থাকলেও নাম্বারও তো নেই। তাই বলে তো এভাবে হাত গুটিয়ে বসে থাকলে কাজ হবে না। তীব্র ঠিক আছে কিনা সেটা তো জানতে হবে। কথা হচ্ছে কিভাবে জানবে তীব্র ঠিক আছে কিনা? কিছু একটা ভেবে খুশি হয়ে বলল, হ্যাঁ পেয়েছি। আফিম ভাইয়া তীব্রের বন্ধু, তাহলে নিশ্চয়ই ভাইয়ার কাছে ওনার নম্বরটা আছে। রুমের সামনে এসে দরজা খুলে দেখে যাদা কোনো কিছু না ভেবে অনুমতি ছাড়াই রুমে ঢুকে পড়ল। রুমে ঢুকে যা দেখলো তাতে যাদার চোখ বট গাছের মাথায়, কারণ আফিম দিবাকে দেয়ালের সাথে চেপে ধরে ডার্ট লিফ কিস খাচ্ছে। যাদা আর দেখতে না পেরে পিছন ফিরে বলল, আমি কিচ্ছু দেখিনি। সাথে ফিসফিস করে মাথার চুলকে বলল, হাইরে জাদা, তোর কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? একটা বিবাহিত নরনারীর রুমে
অনুমতি না নিয়ে ঢুকে পড়লি, এখন ওরা তোকে কি ভাববে বলতো? আফিম দিবা জাদার কণ্ঠ শুনে দুজনে থমথমে খেয়ে থতমত খেয়ে ছিটকে দূরে সরে গেল। কিছুটা লজ্জাও পেল বটে, তবে দিবা আফিমের দিকে তাকিয়ে এমন একটা লুক দিল যার মানে দিবা তাকে পরে দেখে নিবে। দিবার এমন লুক দেখে আফিম বাঁকা হেসে চোখ টিপ মেরে বলল, যাতা তুমি আর আসার সময় পেলে না। এমনিতেই বউটা আমাকে আদর করে না, আদর করতেই দেয় না। একটু জোর করে রোমান্স করছিলাম, তুমি এসে ব্যাঘাত ঘটাতে, সাথে আমাদের রোমান্সটাও দেখে নিলে। সরি, আমার অনুমতি নিয়ে ভেতরে আসা উচিত ছিল, কিন্তু আমি তা না করেই রুমে প্রবেশ করলাম, তার জন্য আবারও সরি। আরে বোকা মেয়ে, তোমাকে সরি বলতে হবে না। আর তোমারও তো রোমান্স শিখতে হবে, তাই না? আর না হলে আমার মতো বেচারা তীব্রটাও রোমান্স করার ইচ্ছে হলে শুনতে হবে, এখন না পরে। আমাদের কি দোষ বলো? ঘরে নাদুস নুদুস পুতুলের মতো বউ থাকলে আমাদেরও তো একটু রোমান্স করতে ইচ্ছে করে বলো। দিবা আফিমের এমন বিচ্ছিরি কথাবার্তা শুনে লজ্জায় কান থেকে গরম হাওয়া বের হচ্ছে। জাদা লজ্জা পায়নি এমন না, জাদাও আফিমের এমন কথায় বেশ লজ্জা পেয়েছে। দিবা ভালোই বুঝতে পারছে এখানে আর এক মুহূর্তে থাকলে লজ্জায় মাটিতে মিশে যেতে হবে, তাই রেগে গজগজ করে বলল, বেহায়া পুরুষ কোথাকার, আমি আর আপনার সাথে এক রুমে থাকবো না। বেচারা আফিম বউকে লজ্জা দিতে গিয়ে উল্টো ফেঁসে গেল। এভাবে তো আর বউকে রাগ করে রুম থেকে বের হতে দেওয়া যাবে না, তাই না হলে বউবিহীন রাত কাটাতে হবে। তাই দৌড়ে গিয়ে দিবার সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছ তুমি? আমাকে ফেলে? আমাকে একা ফেলে তুমি এই রুম থেকে কোথাও যেতে পারবে না, আর যদি যাও আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। দিবা আফিমের দিকে না তাকিয়ে আবারও হাঁটা ধরলো। আফিমও কম কিসে দিবাকে ফট করে পাজা কোলা নিয়ে বিছনায় বসিয়ে ধমক দিয়ে বলল, যদি আর এক পাও রুম থেকে বের হওয়ার চেষ্টা করো তো হাত পা ভেঙে রুমে রেখে দেব। এরা যা বেহায়া পুরুষ, যার তার সামনে সব কিছু করতে পারে, তাই দিবার কিছু বলল না। আফিম দিবাকে চুপ করে বসে থাকতে দেখে দাদার দিকে তাকিয়ে বলল, দাদা তুমি হঠাৎ আমাদের রুমে এসেছো, কোনো সমস্যা নাকি? এমনি এসেছো? না মানে হ্যাঁ ভাইয়া, কি সমস্যা বলে ফেলো। আসলে হয়েছে কি ভাইয়া, উনি তো সেই সকালে বের হয়েছে, এখনো পর্যন্ত বাসায় আসেনি। উনি কোথায় আছে, ঠিক আছে কিনা সেইটা জানতে এসেছিলাম। তা উনিটা কে বোন? আমাদের তীব্র নাকি? তা আমি কিভাবে সাহায্য করতে পারি? আপনি তো ওনার বন্ধু, তাহলে নিশ্চয়ই আপনার কাছে ওনার নাম্বারটা আছে। যদি একটু ফোন করে জিজ্ঞাসা করতেন উনি কোথায় ঠিক আছে কি না। সে সকালে আসলাম, কিন্তু তোমার ওনাকে তো বাসায় এসে আর দেখলাম না। বললাম নিচেও নামলে না। ধারাও তোমাকে ফোন দিয়ে দিচ্ছি। দাদা আফিম তোমার ওনার বলায় একটু লজ্জা পেল, তবে লাস্টে নিচে নামার কথাটা বুঝলো না। এবার ফোন বেজে কেটে গেল। দ্বিতীয়বার ফোন করার কিছুক্ষণ পর ফোন রিসিভ হলো। ফোন রিসিভ হওয়ার সাথে সাথে আফিম জাদার হাতে ফোনটা ধরিয়ে দিল। জাদা থতমত খেয়ে গেল। ও তো শুধু আফিমের কাছ থেকে জানতে চেয়েছিল, কথা বলতে তো চাইনি। কি আর করার, ফোনটা কানের কাছে ধরে কিছু বলবে তার আগে তীব্রের কথা শুনে থেমে গেল। হ্যাঁ আফিম বল। আমি আফিম না। তীব্র ফোনে জাদার কণ্ঠ শুনে ফোনটা মুখের সামনে এনে মুচকি হাসলো। হঠাৎ দুষ্ট বুদ্ধি মাথা চাপলো। জাদা ফোনটা করছে বুঝতে পেরেও বাঁকা হেসে বলল, ও দিবা তুমি? হ্যাঁ বলো, কি বলবে? না না মানে আমি দিবা না, আমি জাদা। ও সুহাইরা তুমি? জাদা তীব্রের মুখে সুহাইরা নামটা শুনে বেশ অবাক হলো, কারণ ছোটবেলায় যখন তীব্রের সাথে খেলতো, কোনো কারণে যদি তীব্র জাদার প্রতি অভিমান করতো বা রাগ করতো, তখন সুহাইরা বলে ডাকতো। আজ এত বছর পর আবার তীব্রের মুখে সুহাইরা নাম শুনে বুঝলো মহাশয় হয়তো তার উপর রাগ করে আছে। তবে কিসের জন্য আজ হঠাৎ রাগ করলো বুঝে এলো না মেয়েটার। অবুঝের মতো প্রশ্ন করলো, আপনি তো সকাল থেকে বাসায় আসেননি, তাই আপনি কোথায় এখনো বাসায় আসছেন না কেন? তোমাকে কে বললো আমি বাসায় না? আমি বাসাতেই আছি। কখনো আমার খোঁজ করনি, তাই আমি এখন কোথায় আছি তুমি জানো না। আপনি বাসায়, তাহলে আপনাকে দেখছি না কেন? আর আপনি বাসায় থাকলে তো
আমার কাছে একবার হলেও আসতেন। আপনি মিথ্যে বলছেন আমাকে, তাই না? আমি কখনো আমার সুহাইরার সাথে মিথ্যা বলি না, তবে সে আমার সব কথাকেই অবিশ্বাস করে। আপনি যদি বাসায় থাকেন তাহলে এখন আপনি কোথায়? কেউ হয়তো তার রুমে গেলে অস্বস্তি ফিল করে, তাই ছাদে একাকী সময় কাটাচ্ছি। আপনি ছাদে? নিচে আসুন। নিচে এসে কি করব? সে তো আর আমাকে তার কাছে স্বইচ্ছায় থাকতে দিবে না, তাই ভাবছি ছাদেই রাতটা পার করব। যাদা এবার অস্বস্তিতেই পড়ে গেল। এবার কি উত্তর দিবে সে? না, মানে সে যদি বলে আপনি আসবেন। সে কখনোই বলবে না। যদি বলে মুহূর্তেই তার সামনে চলে আসবো। তাহলে নিচে চলে আসুন। তীব্রকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিলাম। দাদা ফোনটা গিয়ে আফিমের হাতে দিল। যাদা কিছু বলবে তার আগে আফিম বলল, কি বললো তীব্র? নিচে আসবে নাকি বইয়ের অবহেলায় রাতটা ছাদেই পার করব? মানে আপনি জানতেন ভাইয়া উনি বাসাতেই ছিল? হ্যাঁ, জানবো না কেন? তাহলে আপনি আমাকে বললেন না কেন তখন? দেখলাম তীব্রের জন্য তোমার কতটুকু চিন্তা হয়। আপনিও না একদম ওনার মতো। যান, আপনার সাথে আর কথাই বলবো না। আফিম বেচারা সবখানে ফেসে যায়। ও তো বলতেই চাচ্ছিল, তীব্র বারণ করেছে। বললেই তো বলেনি। যাদা তখন দৌড়ে রুমে চলে আসে। রুমে ঢুকে দেখে তীব্র বিছানায় শুয়ে আছে। তীব্রকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে রুমের ভিতরে গেল। যাদা কিছু বলার আগেই তীব্র বলল, আমাকে ভালোবাসো? যাদা তীব্রর এমন প্রশ্নে কি জবাব দিবে ভেবেই পাচ্ছে না। যাদাকে কিছু বলতে না দেখে তীব্র আবারও বলল, আমি জানি তোমার মনে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু তোমার মনে আমাকে নিয়ে যে ভুল ধারণা জন্মেছে এবং কি কিছু দূরত্বের কারণে এই ভালোবাসা দীর্ঘদিন টিকেনি। আবার যখন ভুল ধারণাটা একটু হলেও বুঝতে পারছে, আমার জন্য চিন্তা করছে, এটাই অনেক। তুমি সময় নাও, আমি অপেক্ষা করব। যাদা কিছু বলতে যাবে তার আগেই তীব্র আবারও বলল, সুহাইরা, তোমার আব্বু আম্মু তোমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে আছে, তাদের সাথে একটু কথা বলো। ভিডিও কল দিয়ে যাদার হাতে ফোনটা ধরিয়ে দিল। কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা রিসিভ হলো। ভিডিও কলে মানুষটার মুখ দেখে যাদার মুখে হাসি ফুটে উঠল। স্পষ্টভাবে বলল, ভাইয়া। কেমন আছে আমার বোনটা? কতদিন পর আমার ছোট্ট বোনটাকে দেখলাম। যাদা শাওনের হাসি মুখ দেখে ভুরু কুচকে তীব্রর দিকে তাকালো। যাদার ভুরু কুচকানো দেখে তীব্র ইশারা করে ফোনে কথা বলতে বলল, কি হলো, চুপ করে আসিস কেন বনু? ভাইয়ের প্রতি অভিমান হয়েছে বুঝি? যাদা কি উত্তর দিবে সেটাই বুঝতে পারছে না। তার বোনকে তীব্র তুলে এনেছে জানা সত্য নিশ্চিন্তে কি সুন্দর হাসি মুখে কথা বলছে। এটা কি হতে পারে? তার ভাই তো সব সময় তাকে নিয়ে বেশি চিন্তা করতো, সব সময় আগলে রাখতো। বাইরে একা বের হতেই দিত না তীব্র ভাইয়ের ভয়ে। যদি তীব্র তার বোনকে মেরে ফেলে, আজ তার কি হলো? তীব্রের কাছে আছে জেনেও কেন ভয় পাচ্ছে না? কেন কিছু বলছে না? এ কি সত্যিই তার ভাই সায়ন? কিছু মাথায় আসছে না। বনু, কথা বলবি না ভাইয়ের সাথে? ভাই কি ফোন কেটে দিব? শাওনের কথা শুনে যাদার ধ্যান ভাঙলো। ফোনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যে হেসে মুচকি হেসেই বলল, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? যাক, তাহলে আমার বনুটা আমার সাথে কথা বলবে। শাওন বুঝতে পেরেছে ও এইভাবে হাসি খুশিভাবে কথা বলছে দেখে তার বনু তাচ্ছিল্যে মুচকি হাসে। তাই হাসি মুখে নিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আমার বোনের মুখে এমন হাসির মানে কিন্তু আমি বুঝতে পেরেছি। মানে? আমার বোনু হয়তো ভাবছে যে ভাই সবসময় তীব্র থেকে দূরে রেখেছে, সেই ভাই তীব্রের কাছে জানার সত্ত্বেও নিশ্চিন্তে হাসি মুখে কিভাবে আছে, তাই তো? হ্যাঁ, আমি এটাই ভাবছি। তবে তুমি এত শান্ত কিভাবে আছো ভাইয়া? কারণ আমার ভিতর তীব্র ভাইকে নিয়ে যে ভুল ধারণা ছিল, সেই ভুল ধারণা আজ আমার মধ্যে নেই। তীব্র ভাইয়া সেই ছোট থেকেই তোকে ভালোবেসে এসেছে, আর আজও তীব্র ভাইয়া তোকে সেই ছোটবেলার মতোই ভালোবাসে। কিন্তু এখন আমার আফসোস হয় না, কারণ যখন তীব্র ভাইয়া ছোটবেলায় তোকে বউ বানানোর কথা আমার বলেছিল, তখন আমি ভেবেছিলাম মজা করে বলেছে। আর যখন দেখি তীব্র ভাইয়া তোর পিছনে আঠার মতো লেগে আছে, তখন বুঝি তীব্র ভাইয়ের বলা তোকে বউ বানানোর কথা মিথ্যা ছিল না। এর কিছুদিন পর যখন শুনি তীব্র ভাইয়ের ফ্যামিলির সাথে আমাদের মনোমালিন্য রয়েছে, আর সেই রাগ ওরা তোর প্রতি ফলাতে চায়, তোকে মারতে চায়, তখন তীব্র ভাইকে নিয়ে সন্দেহ হচ্ছিল, কারণ সেও সেই ফ্যামিলির ছিল। তাই তখন তাকে ভুল বুঝে তার থেকে দূরে সরিয়ে আনি তোকে। আর তখন থেকে ভুল বুঝে
বছরের পর বছর কাটিয়ে দিলাম। কিন্তু দেখ, আমরা ভুল বুঝে ভাইয়ের থেকে দূরে সরে থাকলেও সে কিন্তু তার ভালোবাসার কথা ভুলেনি। সব থেকে অবাক করার বিষয়, তার চিন্তাভাবনা খুবই পবিত্র। তীব্র ভাইয়া চাইলে তোকে বিয়ে না করে নিয়ে যেতে পারত, কিন্তু ভাইয়া তোর সম্মানটাকে সবসময় গুরুত্ব দিয়েছে। তাই সে চায়নি তোকে অপবিত্রভাবে স্পর্শ করতে, যাতে তোর খারাপ লাগে। তাই সে একেবারে নিজের অর্ধাঙ্গী করে নিয়েছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি আমার কলিজার টুকরাকে এমন একটা জীবনসঙ্গী প্রদান করার জন্য। জাদা ভাইয়ের মুখে এমন কথা শুনে স্তব্ধ বনে গেল, সাথে আশ্চর্য হচ্ছে, কি বলবে ভাষায় খুঁজে পাচ্ছে না। সত্যি সবার একটা মানুষকে ভুল বুঝে তার ভালোবাসার মানুষটিকে সত্যি সবাই একটা ভুল মানুষকে ভুল বুঝে তার ভালোবাসার মানুষটি থেকে দূরে সরিয়ে নিয়েছে। এখন তার কি বলা উচিত, কি বা বলবে সে? তোর ভাই তো নিজের ভুল ধারণা বুঝতে পেরে অনুতপ্ত, সেখানে কি বা বলার আছে তার? জাদা টলমল চোখ নিয়ে বলল, তুমি এত কিছু জানলে কিভাবে ভাইয়া? আজ হয়তো ভুল ধারণা ভাঙতো না যদি ইয়ানার মতো একটা মেয়ে আমার জীবনে আসতো। জাদা ইয়ানের কথা শুনে আশ্চর্য নয়নে জিজ্ঞাসা করলো, ইয়ানা আপু এসব জানলো কিভাবে? আর সে তোমাকে কি এমন বুঝিয়েছে যে তোমার ভুল ধারণা ভেঙে গেল? প্রথমে আমিও অবাক হয়েছিলাম ও এসব জানলো কিভাবে। পরে যখন শুনলাম ও তীব্র ভাইয়ের চাচাতো বোন, তখন আরও অবাক হয়েছিলাম। শাওন জাদাকে সেদিনের বলা ইয়ানা সব কথা খুলে বলল, কিভাবে তীব্র ভাইয়ের প্রতি ভুল ধারণা ভেঙেছিল। সব শোনার পর জাদার মাথা হ্যাং মারলো, তাই আস্তে করে জিজ্ঞাসা করলো, আম্মু আব্বু তাদের ভুল ধারণা বুঝতে পেরেছে ভাইয়া? আম্মু তোকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বলেছি তোর খোঁজ পেয়েছি, সন্ধ্যাবেলায় সারপ্রাইজ দিব বলেছিলাম, কিন্তু তোর খোঁজ পেয়েছি শুনে তোকে দেখবে বলে কোনো কথা মানছিল না। তাই আম্মুকে আমি বিশ্বাস করানোর জন্য কিছু কথা বলেছিলাম। প্রথমে এসব বিশ্বাস করেছিল না, পরে যখন সব খুলে বললাম তখন আশ্চর্য নয়নে আমার দিকে তাকিয়েছিল। অনেক কষ্টে আম্মুর ভুল ধারণাকে ভাঙাতে পেরেছি, তবে আব্বুকে মানাতে পারছি না। আমার মনে হয় তুই আর তীব্র ভাইয়া বোঝালে ঠিকই আব্বু তার ভুল ধারণা বুঝতে পারবে। তাই আব্বুকে বোঝানোর দায়িত্ব তোদের। ভাইয়া আমার আম্মু কোথায়? আমি আমার আম্মুর সাথে কথা বলবো ভাইয়া। বনু, বলবি তো, আম্মা আমার পাশেই আছে। তার আগে তীব্র ভাইয়ের কাছে ফোনটা দে, ভাইয়ের সাথে আমার কিছু কথা আছে। জাদা আচ্ছা বলে তীব্রকে ফোনটা দিয়ে দিল। আসসালামু আলাইকুম। তীব্র শাওনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শালাবাবু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তীব্রর মুখে শালাবাবু শুনে লজ্জা পেল, কারণ অত তীব্রের ভালোবাসা মানুষটিকে ভুল বুঝে বেশি দূরে সরিয়ে দিয়েছে। আর তীব্র এখনই কি সুন্দর তাকে সব ভুলে শালাবাবু বলে সম্বোধন করছে। এতদিন কোনো রকম ছিলাম, এখন তোমার বনুকে পেয়ে আলহামদুলিল্লাহ। তীব্র ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তুমি আমার বউয়ের বড় ভাই, তাছাড়া আমার মামাতো ভাই। কোনো কথা থাকলে নির্দ্বিধায় বলতে পারো। বউয়ের বড় ভাই হতে পারে, কিন্তু মামাতো ভাই হিসেবে তো ছোট, তাই কিছু বলার আগে জিজ্ঞেস করা উচিত। আচ্ছা, যা বলবে বলো। আসলে ভাইয়া, আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিবেন। আমি এতগুলো বছর ভুল ধারণা নিয়ে আপনার ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে রেখেছে। তার থেকেও বড় কারণ, আপনি যখন ছোটবেলায় জাদাকে নিয়ে গেছিলেন, তারপর যখন আমার জাদাকে নিয়ে আসি, ও আর আপনার আর দেখা হয়নি। তখন অনেকদিন জাদা আপনার কথা জিজ্ঞেস করেছিল, আপনি কেন আর জাদার সাথে দেখা করেন না, খেলেন না। আমি তখন খেয়াল করেছিলাম আপনার জন্য জাদার মনে একটা টান অনুভব করে, তাই আমি সেটা বাড়তে দেওয়া যাবে না বলে আপনার নামে উল্টোপাল্টা ধারণা দেই, যাতে জাদা আপনাকে ভুল বুঝে যায়, ঘৃণা করে। আমার জন্যই জাদা আপনাকে ঘৃণা করছে, ভুল বুঝে দূরে থেকেছে। তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আরে শালাবাবু, এত অনুশোচনা করে লাভ নেই। যা হবার হয়ে গেছে, ওইসব আগের কথা বাদ দাও। তাছাড়া আমি আমার ছোট্ট পরীকে সময় দিয়েছি, তার যতদিন সময় লাগে সে নিবে। আমি অপেক্ষা করব। শাওন কিছু বলতে যাবে, তার আগে ফারিনা ফোনটা হাতে নিয়ে কথা বলতে শুরু করে। তীব্র বাবা, আমিও তোমাকে তোমার ফ্যামিলির জন্য অবিশ্বাস করেছি, পারলে আমাকে ক্ষমা করো। সিসিমা, আপনি আমার ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনারা আপনাদের ভুল ধারণা বুঝতে পেরেছেন, এতেই অনেক শুক্রিয়া। তীব্র, তুমি আমাকে মা বলে ডাকলে। আগে মামিমা ছিলেন, এখন মামিমা থেকে শাশুড়ি মা হয়ে গেলেন, তাই এখন থেকে মা বলেই ডাকবেন। তীব্র বাবা, তুমি সত্যিই আলাদা। তীব্র বাবা, তুমি সত্যিই একজন আলাদা মানুষ। আমার মেয়েটাকে খুশি রেখে আমার মেয়েটা
এখনও ছোট, তাই ভালো মন্দ বোঝার বয়স হয়নি। ভুল করলে বুঝিয়ে বলল। মা, আপনি চিন্তা করবেন না, ওকে দেখে রাখার দায়িত্ব আমার। আপনি বরং ওর সাথে কথা বলুন। জাদা তীব্র থেকে ফোনটা হাতে নিল। আমার লক্ষ্মী মেয়েটা কেমন আছে? আমি ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? আমিও আমার মেয়েটার মুখটা দেখতে পেয়ে ভালো আছি। এভাবে কিছুক্ষণ মা মেয়ের মিষ্টি কথোপকথন চলল। কথা শেষ করে ফোনটা তীব্রের কাছে দিয়ে বলল, বাসার সবার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তীব্র চাদাকে এমন হাসে দেখে নিজেও আনমনে হেসে উঠল। উদ্দেশ্য তার ছোট্ট পরীকে জড়িয়ে ধরবে। জাদা আরও একটু কাছে গিয়ে হাত দুটো উল্টো জড়িয়ে ধরানোর জন্য কিছু একটা ভেবে হাত দুটো নামিয়ে নিল। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। রাত 9:37 বাজে, এখন পর্যন্ত কিছু খাওনি। নিচে গিয়ে খেয়ে আসো। আপনি খাবেন না? আমার চিন্তা করতে হবে না, তুমি খেয়ে নাও। জাদা তীব্রকে এইসব নিয়ে বের হতে দেখে আবারও ফুরুকুসকে বলল, এ কি, আপনি এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন? এই রুমটা একান্তই আমার ছিল, কিন্তু এখন আমার সাথে রুমটা আরও একজনের হয়ে গেছে। আমি থাকলে হয়তো তার প্রবলেম হতে পারে, আমি চাই না তার বিরক্তির কারণ হতে, তাই পাশে একটা রুমে যাচ্ছি। জাদা তীব্রর দিকে তাকিয়ে দেখে সত্যি তীব্র দরজা পর্যন্ত চলে গেছে, কিন্তু জাদা তো বলেনি তীব্র থাকলে তার অস্বস্তি হবে। তাহলে কেন চলে যাচ্ছে? সে কি এখনো জাদার উপর অভিমান করে আছে? হয়তো তাই। কিন্তু সে এখন তীব্রকে কি বলে যাওয়া থেকে আটকাবে? কিন্তু আটকাতে তো হবে। কিছু একটা ভেবে জাদা চট করে দৌড় দিল তীব্রর দিকে। এই দাঁড়ান দাঁড়ান। কি হলো, এভাবে দাঁড়াতে বলছো কেন? তোমার কিছু লাগলে বডিগার্ডদের বলো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, আমাকে ডাকতে হবে না। বলে আবারও হাঁটা ধরলো। তীব্র জাদার কোনো কথাই শুনছে না দেখে জাদা ডিরেক্টলি মিনমিন সুরেই বলল, আপনি নাকি আমাকে ভালোবাসেন? তীব্র জাদার এরূপ কথা শুনে থমকে জাদার দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, কি বলতে চাচ্ছ তুমি? আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি আমাকে মিথ্যে বলছেন? জাদার এখনো এরকম কথা শুনে তীব্র রাগ উঠে যায়। নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের জিনিসপত্রগুলো মেঝেতে ফেলে এক প্রকার দৌড়ে এসে জাদার পিপিলিকার মতো ছোট্ট বাহু দু হাতে শক্ত করে চেপে ধরে বলল, তোকে শুধু ভালোবাসি না, পাগলের মতো ভালোবাসি, বুঝতে পেরেছিস? মনে রাখিস, তোকে ছাড়া দিয়েছি এর মানে এই নয় তোকে ছেড়ে দিয়েছি। জাদা তীব্রকে চিল্লিয়ে কথা বলতে দেখে ভয়ে এক ঢোক গেল। ও তো রুমে রাখার জন্য উল্লুকটাকে এ কথা বলেছে, কিন্তু এই বজ্জাত বেটা তো উল্টা পাল্টা বুঝে এখন অভিমানের সাথে রাগও জুড়ে নিয়েছে। কি আর করার, বেটার রাগ তো ভাঙাতেই হবে। তাই জাদা কিছু একটা সাহস সঞ্চয় করে বলল, আসলে হয়েছে কি, আপনি তো বললেন ছাড় দিয়েছেন, ছেড়ে দেননি। তাহলে তো আপনার এটা জানার কথা আমি একলা ঘুমাতে পারি না। তাই আপনি যদি আমার কাছে ঘুমাতেন। ও কি বলছে না ভেবেই মনে যা আসছে জাদা সেটাই বলে জিভ কাটলো। তীব্র আবার বুঝলো তার ছোট্ট পরীক্ষাকে রুমে রাখার জন্য এই কথাগুলো বলেছিল, আর ও কিনা ভুল বুঝছিল। তীব্র বুঝেও না বোঝার ভান করেই বলল, হ্যাঁ, আমি তোমার সব কিছু জানি, সাথে এটাও জানি তুমি বাসায় একলা রুমে আটকে ঘুমাতে। একলা ঘুমাতে ভয় পাও না তাহলে? জাদা তীব্রের কথা শুনে থমথমে খায়। সত্যি তো সে তো একলা ঘুমাতে পারে, এখন কি বলবে মেয়েটা ভেবে পাচ্ছে না। কি বলবো, হ্যাঁ পেয়েছি। মানে হ্যাঁ বলো। আসলে হয়েছে কি, আমি তো ওই বাসায় অনেক দিন থেকেছি, তাই একলা ঘুমাতে ভয় পাই না। আর এখানে তো মাত্র আসলাম, তাই কেমন ভয় করছে। আপনি যদি এই রুমেই থাকতেন। জাদা তীব্র জাদার এভাবে দাদির নখ কাটে দেখে হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না, তবে মনে মনে ঠিকই মজা নিচ্ছে। তীব্র জাদা আরও কি বলতে পারে দেখার জন্য বলল, যদি এখানে না থাকি? আপনি কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, আমি এতগুলো কথা আপনি না থাকেন এর জন্য বলেছি? আমার কথার কোনো মূল্য নেই? শুনুন, আমি যখন বলেছি আপনি আমার সাথে এই রুমে থাকবেন মানে থাকবেন, ব্যাস। তার মানে তুমি চাচ্ছ আমি এই রুমে থাকি? হ্যাঁ,
আমি তখন থেকে তো এটাই বল। তীব্র জাদাকে ছেড়ে এমনিও অন্য রুমে থাকতো না, অমনিও থাকতো না, শুধু দেখতে চেয়েছিল জাদা একই রুমে থাকতে চায় কিনা। তীব্র যে ফাঁদ করেছে ছোট্ট জাদা সেই ফাঁদে পা দিয়েছে দেখে তীব্র বাঁকা হেসেই বলল, আমার বউ এত করে যখন বলছে তাহলে ঠিক আছে। তাছাড়া এতদিন দূরে থাকার পর কাছে এসে একটা আবদার করেছে, আমি আবার আমার বউয়ের কথা একদম ফেলতে পারি বল? আর আমি তো আমার বউ ছাড়া একদম থাকতে পারি না। তার মানে আপনি এতক্ষণ তাহলে ঢং করছিলেন আমি কি বলি দেখার জন্য? ইয়েস ম্যাম। কি? এত জোরে কেউ চিৎকার মারে কান সহ কানের পোকাটাও মেরে দিল। এখন তো চিন্তা হচ্ছে আমার বাসাটাই কিনা ভেঙে যায়। কি বললেন? আপনি আমার চিৎকার শুনে আপনার বাসা ভেঙে যাবে? তীব্র জাদাকে নিজের দিকে আসতে দেখে টুক করে জাদা ছোট্ট বাহু দুটো ধরে ঘুরিয়ে বিছনায় ফেলে জাদার উপরে উঠে বলল, আমার জানা ছিল না আমার ছোট্ট পরিটা রাখলে তাকে এত প্রেটি লাগে। জাদা তীব্রকে এতটা কাছে দেখে নিঃশ্বাস নিতে পারছে না, বারবার ঢোক গিলছে। তীব্র যেভাবে চেপে ধরে আছে উঠে সরেও যেতে পারছে না। তার উপর তীব্র এক নজরে জাদার মিষ্টি কোমল গোলাপি উষ্ঠ জোড়ার দিকে তাকে ধীরে ধীরে এগাচ্ছে দেখে ভয়ে ভয়ে বলল, কি করছেন? সরুন, আমার কেমন কেমন যেন হচ্ছে। তীব্র জাদা কি বলছে তোয়াক্কা না করে নিজের মতো করেই জাদার গোলাপি উষ্ঠ জোড়ায় নিচে তিলটার দিকে তাকে এগিয়ে যেতে যেতে নিষেক্ত কণ্ঠেই বলল, তোমার এই মাঝারি আকারের তিলটা দেখলে আমি বারবার না চাইতেও বেসামাল হয়ে যাই। তুমি রেগে রেগে কথা বলার সময় যখন তোমার আপেলের মতো গালগুলোতে গভীর টোল পড়ে তখন বারবার নিজেকে সংযত করার চেষ্টা করেও তোমার নেশায় আসক্ত হয়ে পড়ি। তুমি যতবার তোমার চোখের কোণে পাপড়িগুলো উপর নিচ করো ঠিক ততবার চিৎকার করে বলতে ইচ্ছে করে, ওই চোখের ঘন পাপড়িগুলোকে আমাকে মারার জন্য তোমার ওই পাপড়িগুলো তীরের মতো। বলে জাদার উষ্ঠজোড়ার সাথে নিজের উষ্ঠজোড়া মিশিয়ে নিল। জাদা তীব্রের কথাগুলো মন দিয়ে শুনছিল, কারণ তীব্র চলে আসার পর কোনো দিন কোনো ছেলের এরকমভাবে বলেনি। বলবে কি করে? তীব্র দূরে থাকলেও তো সবসময় জাদাকে প্রোটেক্ট করতো, কোনো ছেলে বলা তো দূরের কাছেও আসতে পারেনি। এইসব ভাবার সময় কখন যে তীব্র গভীরভাবে জাদার উষ্ঠজোড়ার সাথে নিজের উষ্ঠজোড়া মিশিয়ে নিয়েছে টেরি পায়নি। যখন ওর সরলে এলো ওর সাথে কী হয়েছে তখন তীব্র থেকে ছাড়া পাওয়ার জন্য মোছামুছি শুরু করে দিয়েছে। জাদাকে ছটফট করতে দেখে তীব্র আরও শক্ত করে জড়িয়ে ধরে গভীরভাবে উষ্ঠজোড়ার স্বাদ নিতে থাকে। তীব্রকে নিজের থেকে ছাড়াতে না পেরে জাদা আস্তে করে শান্ত হয়ে গেল। জাদাকে শান্ত হতে দেখে তীব্র গোনা 4-5 মিনিট কিস করে মুখটা উঠিয়ে জাদা দু চোখের পাপড়িতে চুমু খায়। আস্তে করে কানের কাছে মুখ নিয়ে বলে, আমাকে আমার কাজ করতে বাধা দিও না, চুপচাপ যা হচ্ছে মেনে নাও বলে খাড়ে মুখ ডোবালো। জাদা বেচারি চুমু খেয়ে ওর স্বস্তি বোধ করেছিল, সহ্য করতে পারছিল না। এর মধ্যে আবারও নেশাক্ত কণ্ঠে এমন কথা শুনে পুরো গা কাঠের মতো শিরশির করে উঠল। জাদা ঠোঁটের কিসে সহ্য করতে পারলেও ঘাড়ের চুমুকগুলো একদম সহ্য করতে না পেরেই বলল, আমি সহ্য করতে পারছি না, আমাকে ছাড়েন না ভাইয়া। এতক্ষণ সব ঠিকই ছিল, ভাইয়া ডাকটা শুনে তীব্রের মেজাজ চটে যায়। তাই রাগ নিয়ে কটমট করেই বলতে থাকে, এই বজ্জাত মেয়ে আমি তোমার কোন কালের ভাইয়া হই? এই বজ্জাত মেয়ে আমি তোমার কোন কালের ভাইয়া হই? একটু রোমান্টিক মুডে ছিলাম, ভাইয়া বলে সেটাও নষ্ট করে দিলে। তীব্রকে নিজের উপর থেকে সরতে দেখে এক মুহূর্তে দেরি না করে তীব্র থেকে 3-4 হাত দূরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি তো আমার ভাইয়া হন। কি আমি তোমার ভাইয়া হই? তীব্রকে এগোতে দেখে তুতলিয়ে তুতলিয়ে বলল, না না মানে ইয়ে মানে। তীব্র জাদার একদম কাছে গিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, না ইয়ে মানে কি? আসলে আমি বলতে চেয়েছি আপনি তো আমার ফুফাতো ভাই আর আমি তো আপনার মামাতো বোন, সেই সূত্রে আমরা তো ভাই বোন, তাই না?
তীব্রজাদার কথা শুনে স্তব্ধ বনে যায়। এই মেয়ে কি বলছে? মামাতো ভাই আর ফুফাতো যাই হোক, বিয়ের পর কি কেউ ভাই বোন থাকে নাকি? এই জন্যই লোকে বলে কাজিনের সাথে প্রেম করা বা বিয়ে করা দুটোই অর্ধেক মাথা নষ্ট হয়ে যায়। ভাইয়া ডাক শুনতে শুনতে এখন তো কিছু ভাবলে চলবে না। এই মেয়েকে এখন কিছু না বললে তো ভাই ডাকা শুনে লাগবে আজীবন। তাই তীব্র কিছুটা ক্রোধ নিয়ে বলল, শোনো ছোট্ট পরি, আমি কোনো কালেই তোমার ভাইয়ের মতো ছিলাম না। সেই ছোট্ট থেকেই তোমাকে বোনের চোখে নয়, বউয়ের চোখে দেখেছি। আর এখন আমি তোমার হাজব্যান্ড, কোনো ভাইটাই না, বুঝতে পেরেছ? আর কোনো দিন যদি শুনছি তোমার মুখে ভাইয়া ডাক, তো সেই দিন যে তোমায় কি করব নিজেও জানি না। দাদা তীব্রের এমন হুমকি শুনে মনে মনে হেসেই বলল, ঠিক আছে, আর বলবো না। এখন রোমান্টিক মুড রেখে দূরে সরে দাঁড়ান না এবং নিচে খেতে চলুন। আমার খুব খিদে পেয়েছে। আমারও বেশ ক্ষুধা ছিল। একটু আগে যে মজাদার খাবার খেলাম, এখন অর্ধেক পেট ভরে গেছে। বুঝলাম না। ফুরুকুসকে একটু খেয়াল করে ভাবতেই ফুস করে উঠে ফুরুগুলো স্বাভাবিক করেই বলল, ছি, আপনার লজ্জা করে না এমন কথা বলতে? আর আমি তো আগে কখনো শুনিনি যে চুমু খেলে পেট ভরে যায়। লজ্জা নারীর ভূষণ, পুরুষদের লজ্জা থাকতে নেই। তোমার সামনে আমার তো একদমই নেই, না হলে ভবিষ্যতে আমার আর বাবা ডাক শোনা হবে না। তীব্র লাগাম ছাড়ার কথা শুনিয়ে যাদার কান যেন গরম ধোঁয়া বের হচ্ছে। মনে হচ্ছে তীব্র নামক ব্যক্তিকে এখন থেকে কোলে তুলে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তা তো শুধু কল্পনাই মাত্র, বাস্তবে করা সম্ভব নয়। আর কিছুক্ষণ এখানে থাকলে নিশ্চিত তীব্র নামক ব্যক্তি লজ্জা দিতে দিতে মাটিতে মিশিয়ে দিবে। তাই যাদা দ্রুত সেখান থেকে কেটে পড়ার জন্য বলল, আপনি কি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন, নাকি খেতেও নিয়ে যাবেন, নাকি না খাইয়ে রাখার চিন্তা করেছেন শুনি? হুম, আমার খুব ক্ষুধা পেয়েছে। তাছাড়া দিবা আফিম ভাইয়ারাও খায়নি, আমাদের কখন থেকে ডেকে যাচ্ছে। তীব্র বেশ বুঝতে পেরেছে তার ছোট্ট পরি এখান থেকে কেটে পড়ার জন্য খাবারের কথা বলেছে, যাতে তীব্র আর কথা না বাড়াতে পারে। তবে তীব্র কম কিসে মনে মনে কিছু চিন্তা করে বলল, খাবার খেতে তো অবশ্যই যাব। এখন খাবারের বাহানা দিয়ে ঠিকই কেটে পড়েছ, তবে রাতে আর বাহানা দিয়ে পালাতে পারবে না। দাদা মুখটাকে ভেঙচি কেটেই বলল, তখন দেখা যাবে, এখন চলুন। হ্যাঁ, তো খাবো করছো, নিচে একবার যাই। আজকে এক প্লেট ভাত যদি না খাইয়েছি, তবে আমার নামও আরিয়ান আহমেদ তীব্র নয়। আফিম ড্রয়িং রুমের সোফায় বসে মোবাইল দেখছে। দিবার ড্রয়িং টেবিলে সার্ভেন্টের সাথে হাতে হাতে সাহায্য করছে। কে কি খেতে পছন্দ করে প্লেটে বেড়ে রাখছে। কাজের ফাঁকে চোখ পড়ে সিঁড়ির দিকে। তীব্র যাদের হাত ধরে সাবধানে নিয়ে আসে যাতে পড়ে না যায়। তীব্রর এমন কেয়ার দেখে দিবা আফিমের দিকে ভুরু কুঁচকে তাকায় আর মনে মনে পিড় করে বলে, সারাদিন মোবাইলটা দেখে বন্ধুকে দেখতে পারে না, বন্ধুর কাছ থেকে কিছু শিখতে পারে না, কীভাবে বউয়ের কেয়ার করতে হয়। ভাইয়া কি সুন্দর করে বউয়ের কেয়ার করে, সিঁড়ি থেকেও কি সুন্দর করে হাত ধরে নামাচ্ছে, পড়ে না যায়। এখানে রাজপুত্রের মতো মোবাইল না টিপে আমার সাথে এসে সাহায্য করলে কি হয়? মান সম্মান কি কমে যাবে? কই, আমার তো মান সম্মান কমে যাচ্ছে না। শয়তান ব্যাটা, শুধু রাত হলে কেয়ার বেড়ে যায়। আজ আসুক একবার ভালোবাসা দেখাতে, তারপর আমিও মজা বোঝাবো চান্দু তোমাকে। দিবার বিড়বিড় করার মধ্যে আফিম এসে দিবার কাঁধে হাত রাখে। অন্যমনস্ক থাকায় হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। তার দিকে তাকিয়ে দেখে আফিমকে দেখে অভিমানের ন্যায় মুখ ঘুরিয়ে নেয়। দিবার অভিমান করছে কি নিয়ে আফিম সেটা মনে হয় আন্দাজ করতে পেরেছে, তাই মুখটা গম্ভীর করেই বলল, আমার বউটার আবার কি হলো? এতক্ষণ তো কি সুন্দর খুশি ছিল, হঠাৎ আবার কি হলো? দিবা আর চোখে একবার তাকালো কিন্তু কিছুই বলল না। বউ গো, মোর ভুল হয়েছে, এবারের জন্য ক্ষমা করে দেন। মুই আপনার এখন হইতে অনেক কেয়ার করবো। তীব্র ওর বউরে কি কেয়ার করে, আপনারে হ্যার থেকে বেশি কেয়ার করবো, প্রমিস। আচ্ছা, আপনার সাথে এখনই কাজে হেল্প করতেছি, তাও রাগ হয়ে থাকেন না। বলে এদিক ওদিক তাকিয়ে কোনো অবশিষ্ট কাজ দেখতে না পেরে গ্লাস গোলা ফাঁক দেখে জগ থেকে
গ্লাসে পানি ঢালছে। দিবা তো পুরোই অবাক। আফিন যে দিবার অভিমান করছে এত তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে এভাবে অভিমান ভাঙাবে দিবা কখনো আশাই করেনি। মনে মনে আফিমের প্রতি শ্রদ্ধা জন্মালো। পরে আফিমের দিকে তাকিয়ে আফিমের কাণ্ড দেখে ফিক করে হেসে উঠল। যাক বাবা, বউয়ের অভিমান ভেঙে বউকে হাসাতে পেরেছি। এর ভিতর তীব্রজাদাকে নিয়ে টেবিলে খাবার খেতে বসে গেছে। হাত ধুতে ধুতে আফিম দিবার উদ্দেশ্যে বলল, তোরা দাঁড়িয়ে না থেকে বসে যা। দিবারা কিছু বলতে যাবে তার আগে জাদা বলল, ভাইয়া কি আপনার মতো নাকি? হুম, যে বউয়ের কেয়ার করে না। দেখেছেন দিবুর সাথে হাতে হাতে কি সুন্দর হেল্প করছে। ভাইয়া দিবুকে অনেক কেয়ার করে, বুঝেছেন? আপনার মতো না যে বউয়ের কেয়ার করে না। দিবা যাদের কথা শুনে বিষম খায়। একটু আগে ও তীব্র ভাইয়ের কেয়ার দেখে আফিমের সাথে রাগারাগি করছিল, এখন দেখি জাদা বলে তীব্র ভাই ওর কেয়ার করে না। সত্যি বলতে কোনো মেয়েরা হাজবেন্ডের এত কেয়ার ভালোবাসে বোঝে না। পরে হাজবেন্ডের সামান্য কেয়ার দেখলে তেলেও বেগুনে জ্বলে ওঠে। আমরা হাজবেন্ড এটা করলো না করলো ওটা করলো, কি এটা বলছে, আমরা হাজবেন্ড এটা করলো না ওটা করলো না, ওর হাজবেন্ড এটা করে ওটা করে। দিবা নিজের ভাবনায় ঘৃণা করলো। ও তো আফিমের সাথে তীব্র ভাইয়ের তুলনা করেছিল। আসলে সবাই তো আর এক হয় না, এক একজনের ভালোবাসা এক এক রকম। তবে তীব্র জাদার কথাটা শুনে মনে মনে বাঁকা হাসলো, তবে প্রকাশ করলো না। জাদা অল্প ভাত খেয়ে যে উঠতে যাবে অমনি তীব্র জাদার প্লেটে 1 চামচ ভাত দিয়ে হাড়টা চেপে ধরেই বলল, কোথায় যাচ্ছ? আমি নাকি তোমার কেয়ার করি না? এখন থেকে তো কেয়ার করতে হবে। এইসব খাবার শেষ করে তারপর উঠবে। ভাত খাইয়ে কেউ কেয়ার করে? হ্যাঁ, আমার বউ তো শ্রীনাথ বেগুনের মতো একদম পাটকাঠি। তাকে তো কেয়ার করে বেশি বেশি খাইয়ে তাল বেগুনের মতো করতে হবে, তাই না? জাদা বলে বুঝতে পারছে তীব্র এখন ওকে খাবার খাইয়ে ছাড়বে। তখনের কথাটার জন্য এখন শোধ তুলবে, তাই কথা না বাড়িয়ে পেট চেপে চেপে যেটুকু পারলো খেয়ে নিল। যখন দেখে আর পাচ্ছে না তখন তীব্রকে কিছু বুঝতে না দিয়ে এক দৌড় দিয়ে রুমে চলে গেল। দাদার এমন কাণ্ড দেখে তীব্র সহ আদিবরাও হু হু করে হেসে দিল। বিদ্রোহ। তীব্রজাদা, আফিম, দিবা নামগুলো বারবার লিখতে মন চায় না আমাদের লেখিকা আপুর, তাই এখন থেকে শর্টে নাম লিখবে তীব্র প্লাস জাদা তীব্রজা, আফিম প্লাস দিবা আদিবা, শাওন প্লাস ইয়ানা সায়ানা। ওদের এমন হাসি মজা করে কেটে গেল 2 দিন। ফোনের শব্দে সদ্য ঘুমটা ভেঙে গেল। আদিত্যর সাথে রাগও উঠে গেল। এমনিতেই এই 2 দিন যাবৎ এক রমণীর শয়নের স্বপনে এসে জীবনটা তছনছ করে দিয়েছে। খেতে গেলেও সেই ধারালো অস্ত্র নেই, চোখগুলো চোখের সামনে ভেসে উঠে। ঘুমাতে গেলেও সে কাঁদো কাঁদো মায়াবী চেহারাটা ঘুমাতেই দিচ্ছে না, ঘুম ছিনিয়ে নেয়। সারা রাত ঘুমাতে চেয়েও ঘুমাতে পারিনি। কিছুক্ষণ আগে চোখটা একটু লেগে আসছিল, শালার মোবাইলটা ভেজে ঘুমটা উধাও করে দিল। কে ফোন করেছে না দেখেই ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখে এখনও একই রকম ফোনটা বেজেই যাচ্ছে। তাই কিছু একটা অনিচ্ছা সত্ত্বেও ফোনটা হাতে নিয়ে দেখে ওর বন্ধু অয়ন ফোন দিয়েছে। যা এতক্ষণও এতবার ফোন দিয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো জরুরি আছে। আদি তার দেরি না করে ফোনটা কানের কাছে নেওয়ার সাথে সাথে ওপাশ থেকে জারি শুরু করে দিয়েছে। এই, তোকে কতবার ফোন দিয়েছি, তার কোনো হিসাব আছে? কোথায় থাকিস যে এতবার ফোন করলাম শুনিসনি? আরে ইয়ার কুল কুল, আমি শুনছি বাট মেজাজ খারাপ ছিল তাই কে ফোন করেছে দেখিনি। তারপর যখন ফোনটা অবতরণ পাচ্ছিল তখন দেখি তুই ফোন করছিস। হ্যাঁ, আমি ফোন দিয়েছি, দেখবে কেন? তোমার তো মেজাজ খারাপ, তাই না? আচ্ছা বাবা, সরি ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবারের মতো ক্ষমা করে দিলাম। আর তোকে যে জন্য এতবার ফোন করা, তোকে 2 দিন আগে কি বলেছিলাম ভুলে গেছিস? আমি কিন্তু না শুনবো না, তোকে আজকে আসতে হবে। শোন অয়ন, আমি কথার মাঝে থেমে কিছু একটা ভেবে মুচকি হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব তোদের ভার্সিটির অনুষ্ঠানে। এবার হ্যাপি? আদিত্য একটু আগে মনে মনে যা ভেবে মুচকি হাসছিল, সেদিনকে ওই হৃদয় হরিণীকে অয়নের ভার্সিটি দেখেছিল। হয়তো মেয়েটা ওই ভার্সিটিতেই পড়ে, ওখানে গেলে হয়তো মেয়েটাকে খুঁজে পাবে। আসল উদ্দেশ্য এখন বলা যাবে না অয়নকে। আচ্ছা আমি অপেক্ষা করব, তাড়াতাড়ি চলে আসিস।
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? অনেক সুন্দর করে সাজিয়েছে ভার্সিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্য। কিছুদিন আগে বিশাল কন্টেস্ট হয়েছে, বাট কিছু সমস্যার জন্য বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়নি। যেহেতু বিশাল কন্টেস্ট ছিল, তাই এখনও বড় করে আয়োজন করা হয়েছে। আদিত্য আজকে সবচেয়ে প্রিয় তীব্র ভাইয়ের গেট আপ নিয়েছে। কালো প্যান্ট, সাদা টি শার্ট ইন করা, তার উপরে হাঁটু পর্যন্ত কালো জ্যাকেট, দুই সাইডে কণা ঝুলানো, চোখে সানগ্লাস, চুলগুলো সামনের দিকে সোজা করে হালকা সোজা রকমিশিতি করা, পায়ে কালো শুজ, সব মিলিয়ে নজর কাড়ার মতো ড্রেসিং লুক। দেখলে যে কেউ বলবে দিব্য কোনো প্রভাবশালী গড়ের রাজপুত্র। তবে আদিত্য ফর্মাল লুক থাকতে বেশি পছন্দ করে। বড় লোকে গেট আপ, টাকা পয়সার ভরাই একদম পছন্দ নয় তার ভাইয়ের মতো। তবে একসময় এগুলো পছন্দের তালিকা সর্বপ্রথম ছিল, যখন থেকে তার ভাইয়ের থেকে আলাদা ছিল। সব সময় তার ভাইকে দেখছে সব কিছু থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মতো চলাফেরা করতে। যদিও তীব্র যখন ফ্যামিলি ছেড়ে আলাদা হয়েছিল তখন তার তেমন কিছুই ছিল না। এখন তার বাবা চাচা থেকে বেশি থাকা সত্ত্বেও ঠিক আগের মতোই আছে। তার ভাইয়ের এমন চলাফেরা প্রথম প্রথম কেমন লাগলেও পরে ভাইয়ের কাজগুলো কখন যে পছন্দের তালিকায় হয়ে গেছে নিজেও জানে না। হয়তো ভাইয়ের আদর্শ মেনে চলেছে বলে তার আজও এত নামডাক। আদিত্য ভার্সিটি গেটের সামনে গাড়ি পার্কিং করে। যেই ভার্সিটির ভিতরে ঢুকবে কতগুলো মেয়ে আদিত্য চারপাশ ঘিরে ধরেছে। কিছু কিছু মেয়েরা তো ক্রাশ নামের বাসো খেয়ে বসে আছে গালে হাত দিয়ে, আর কিছু কিছু মেয়েরা জিজ্ঞাসা করছে আপনি কি কোনো মডেলিং করেন? পাশ থেকে কিছু মেয়েরা তো ফিস ফিস করছে। দেখতে তো পুরাই কোরিয়ান পোড়াগোলের মতো লাগছে। ওই দেশ থেকেই মনে হয়ে আসছে। তার উত্তরে আবার কিছু কিছু মেয়েরা বলছে আরে তোরা কি বোকা, কোরিয়ান দেশের হলেই এখানে আসতে যাবে কেন? হয়তো কোনো বড় বিজনেসম্যান বা তার সাওপনা। আদিত্য এতগুলো মেয়ের সাথে তাদের উদ্ভট কথাবার্তা কিছুটা বিচলিত হয়ে পড়ে। তবে সেই মুহূর্তে ভাইয়ের কথা মনে পড়ে। সত্যি আর যদি সে চাদামটার ড্রেস আসতো তাহলে হয়তো কতগুলো মেয়ে ওকে ঘিরে ধরতো না, এত উদ্ভট কথাবার্তা তাকে ঘিরে করে বলতো না। আর সে বুঝতে পারছে কেন তার ভাই সবসময় সাধারণ মানুষদের মতোই চলাফেরা করে পছন্দ করত। মনে মনে ভাইয়ের প্রতি প্রাউড ফিল হয়। এইদিকে মেয়েগুলো একই রকম প্রশ্ন করে যাচ্ছে। এতগুলো মেয়ের সাথে এত ফালতু প্রশ্ন আদিত্যর মাথা ধরে যায়। তাই পাশ কাটিয়ে চলে আসতে দিলে মেয়েগুলো গল করে ঘোরা করে ধরে। বায়াসার আদিত্য বের হতেও পারছে না, মেয়েগুলোকেও সহ্য করতে পারছে না। সত্যি বলতে সমাজে এমন কিছু মেয়ে আছে বেটার থেকেও বেটার চায়, তাই তো প্রভাবশালী বা বড়লোক দেখলে গা ঢোলাঢুলি করা শুরু করে দেয়। অমনও আছে স্বামী থাকা সত্ত্বেও টাকা পয়সা বেশি দেখলে তাদের কাছে ছুটে যায়। সেসব বেহিয়া জাতির মেয়েদের জন্য পুরো নারী সমাজ বলে নারী মানেই লোভী। হায় রে সমাজ, কিছু বেদ জাতি নারীর জন্য পুরো মা জাতি কলঙ্ক। আদিত্য মেয়েগুলো থেকে বের হতে না পেরে অয়নকে ফোন দেয় সাহায্যের জন্য। কিছুক্ষণ পর অয়ন এসে আদিত্যর অবস্থা দেখে ফিক করে হেসে দেয়। কিছু সময় হাসার পর চোখ পড়ে আদিত্যর চোখে দেখে। আদিত্য চোখগুলো বড় করে রাগি দৃষ্টি নিক্ষেপ করে। আদিত্য এইসব সহ্য করতে পারছে না বুঝতে পেরে মেয়েগুলোকে বকা দিয়ে আদিত্যকে নিয়ে পাশ কাটিয়ে চলে আসে। মেয়েগুলো আর বাধা দেয় না। অয়ন ছাই নিয়ে গেছে বলে অয়ন সোজা আদিত্যকে ওর কাছে রাখার জন্য স্পেশাল চেয়ারে বসায়। আদিত্য এত অবাক হয়নি, কারণ সেদিন অয়ন ওর ডিপার্টমেন্টের সব চাঁদের সাথে ওকে পরিচয় করিয়ে দিয়েছে। ওর পুরো বিশ্বের সবচেয়ে বড় বিজনেসম্যান আরিয়ান আহমেদ তীব্র ছোট ভাই, নেতা শরীফুল আহমেদের একমাত্র ছেলে। তাছাড়া সে নিজেও একজন বিজনেসম্যান। হয়তো অয়ন আগে থেকেই বলে রেখেছিল আজকের অনুষ্ঠানে ওকে নিয়ে আসার কথা, তার জন্য হয়তো স্পেশাল চেয়ার রেখেছে। অনুষ্ঠান প্রায় শুরু হয়ে গেছে, তবে আদিত্য যেই কারণে এসেছে তার মুখখানা দেখার এখন পর্যন্ত মিলল না। অনুষ্ঠানের শুরুতে আদিত্যকে সব ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করানোর জন্য দাঁড় করায়। মাইকে অ্যানাউন্সমেন্ট করে বলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছে বিজনেসম্যান আরিয়ান আহমেদ তীব্র ছোট ভাই, নেতা শরীফুল আহমেদের একমাত্র ছেলে আদিত্য আহমেদ। তবে উনি নিজেও একজন সফল বিজনেসম্যান। সবাই হাত তালি দিল। পাশ থেকে কিছুক্ষণ আগে যে মেয়েগুলো আদিত্যকে ঘেরাও করে ধরেছিল তাদের মধ্যে একজন বলে উঠল, দেখলি বলেছিলাম না বড়লোক ঘরে ছাও পাও। আরও একটা মেয়ে বলল, ওই বলো ছাও পাও ঠিক, তবে
তবে ছাড় বললো না নিজেরও একটা বিজনেস আছে, সে নিজেও একজন বিজনেসম্যান। অনুষ্ঠান প্রায় বেশ কিছুক্ষণ হয় শুরু হয়েছে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে না পেয়ে আদিত্য স্টেজ থেকে নেমে দাঁড়ায় ভার্সিটিতে খোঁজার জন্য। ধুর, শাড়ি যে আজ কেন পরতে গেলাম, সব ওই শাকচুন্নির জন্য। আমি বারবার বলেছিলাম আজ শাড়ি পরা লাগবে না, তোর সাথে আলাদা একদিন শাড়ি পরে পিক তুলবো। না, আজকেই পরতে হবে। পাল, কতটা দেরি হয়ে গেল। আজ তোকে একবার পাই, তোকে শাকচুন্নি একবার মজা দেখাবো। এইসব বকতে বকতে গেট থেকে ঢুকে আনমনে হাঁটতে হাঁটতে কথাগুলো বলছিল। এমন সময় আদিত্য কাঙ্ক্ষিত ব্যক্তিকে কোথাও না পেয়ে পিছনে ভাবে হাঁটছিল, তার চারিদিকে চোখ বুলাচ্ছিল। এমন হাঁটার কারণে মেয়েটাও আনমনে থাকায় ধাক্কা খেয়ে দুজনে থাপ্পাস করে পড়ে যায়। হঠাৎ কি হলো দুজনার কারো বোধগম্য হলো না। কিঞ্চিত কোমরে ব্যথা অনুভব করে বুঝতে পারলো কার সাথে ধাক্কা খেয়ে পড়ে ব্যথা পেয়েছে। এমনিতে রেগে আছে মেয়েটা, তার উপর পরে ব্যথা পাওয়ার কপট রাগ দেখিয়ে বলল, ওরে বাবা গো, আমার কোমরটা ভেঙেই গেল মনে হয়। কোন বজ্জার জল হস্তি আমার ওপর পড়ল রে। চোখগুলো কি পায়ের জুতার নিয়ে ঘোরে নাকি, দেখে চলতে পারে না। আমার কোমরটাই কেন মনে হয়। আদিত্য পরে গিয়ে সামান্য ব্যথা পেয়ে অত কিছু বলল না, কিন্তু ওই মেয়েটা পরে গিয়ে ওকে কত কিছু বললো। তাই আদিত্য ভাবলো কিছু কথা শুনিয়ে দিবে। আদিত্য যেই কিছু বলতে যাবে অমনি একটা মেয়ে দৌড়ে এসে মেয়েটাকে তুলে দাঁড় করিয়ে মুখে বলল, আরে তুই পড়ে গেলি কিভাবে ইভা? তোর এত দেরি হলো কেন? আমি কতক্ষণ ধরে তোর